যাওয়া হয়নি। শুরু করতে চাই আমরা একটু শৈশব থেকেই। আমার জন্ম ঢাকাতে, আমার পড়াশোনাও ঢাকাতে। আপনার বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে বিজনেস করতো, ডেভেলপমেন্টের বিজনেস। এখন সে রিটায়ার্ড। কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন, আমি ছোট, আর আমার মা হচ্ছে হাউসওয়াইফ। বলতে গেলে আমাদের ফ্যামিলিটা খুবই ছোট, আর আমাদের আত্মীয় স্বজনও বলতে গেলে খুব বেশি না। যে অনেকে থাকে জয়েন্ট ফ্যামিলি খুব বড় থাকে, আমাদের ফ্যামিলিটা একটু ছোট। আমাদের মানে বলার জন্য হোক বা আমাদের সামাজিক ভাবে হোক, একটা ওয়ার্ড আমরা অ্যাকসেপ্ট করিনি, যারা একটু রিলিজিয়াস তাদেরকে আমরা বলি কনজারভেটিভ। সো আপব্রিঙ্গিংটা কি একটু কনজারভেটিভ হয়েছিল, লাইক রিলিজিয়াস আপনার পুরো ফ্যামিলি? হ্যাঁ, অবশ্যই। আমার ফ্যামিলি যদি বলেন কনজারভেটিভ অ্যান্ড রিলিজিয়াস বোথ। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যতটুকু আমি দেখে এসেছি, আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। ছোটবেলার কথা বলতে গেলে আমি তো আমার বাবা মার ছোট মেয়ে, সো অবশ্যই আমার দিকে সবসময় নজর রাখা ছিল। আর হচ্ছে যে একটা আদরের বিষয় সবসময় পেয়েছি ফ্যামিলি থেকে, যেহেতু ছোট মেয়ে ছিলাম। মা বাবার দুজনের কাছ থেকে আদর পেয়েছি, ফ্যামিলির কাছ থেকে আদর পেয়েছি। আর স্কুল কলেজের মধ্যে ফ্রেন্ডদের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যেটা মাঝখানে একটু ছিল না। তো এখনো ভালো সম্পর্ক আছে। মোটামুটি সবাই যারা আমাকে চিনে পার্সোনালি, সবাই বলতে পারবে যে না, এই মেয়েটা যে খারাপ কি ভালো, অ্যাটলিস্ট তারা বলতে পারবে যে আমি ওকে চিনি, এবং এতটাও খারাপ মেয়ে না যতটা খারাপ করে এখন মিডিয়ার সামনে আমাকে বলা হচ্ছে। স্কুলে আপনি বা কোন স্কুল আপনার, প্রাইমারি পর্যায়ে বা হাই স্কুল পর্যায়ে? আমার স্কুল ছিল রামপুরা ইকরামুন্নেসা হাই স্কুল। তারপরে হাই স্কুলের পরে হচ্ছে আমি পড়েছি রাজারবাগ পুলিশ লাইন্স। ওকে, সো আপনি আপনার মানে মানবিক, সায়েন্স আর আর্টস? সায়েন্সে পড়েছেন। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? স্টুডেন্ট হিসেবে না, খুব ভালো ছিলাম না। ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট ছিলাম। জাস্ট মনে হতো যে না, কোনো মতো পাস করলেই চলবে, এই টাইপের একটা স্টুডেন্ট ছিলাম। ওকে, সো আপনি কলেজও পাস করলেন? জি। তারপরে অনার্স বা ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করা হয় না। আপনার বিবাহিত জীবন তাহলে কোন সময় গিয়ে? আমার বিবাহিত জীবন ইন্টারের শুরুতে, ইন্টারের মেবি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমি বিয়ে করি। 14তে হচ্ছে আমি ফার্স্ট ম্যারেজটা করি। এটা ফ্যামিলিগতভাবেই দেওয়া হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল পুরোপুরি? জি, অলমোস্ট বলতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ। আগে থেকে হয়তো একটু চিনতেন? হ্যাঁ, এটা নরমালি চেনা জানা ছিল, বাট অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আমি কেন প্রশ্নটা করছি যে আপনার এই বিয়েগুলো নিয়েও বিভিন্ন রকমের কথা হচ্ছে, এবং আপনি এগুলো ফেসও করেছেন। সো ওই সংসারটার আপনার কতদিনের সংসার ছিল? সেটা আমি বিয়ে করেছি 2014তে, এবং আমার ডিভোর্স হয় হচ্ছে 2018তে। 4 বছরের সংসার। ও ঘরে আপনার একটা সন্তানও আছে। ওকে, যেই বিয়েটা নিয়ে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা আপনার সেকেন্ড বিয়ে, রাইট? সেকেন্ড বিয়ে। এটা করেছি হচ্ছে 2022-এর 25 নভেম্বর। সো 18তে ডিভোর্স হওয়ার পরে 4 বছরের গ্যাপ। জি। ওকে, ওনার কথা অনুযায়ী আমরা যেটা বলেছি, অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম, আসলে আপনার বিয়ে হয়েছে 2টো, তাই কি? এগুলো সম্পূর্ণ তার অপপ্রচার, তার নিজের দোষ ঢাকার জন্য এখন আমাকেও দোষী করা হচ্ছে। ওকে, ঠিক আছে। আপনার প্রথম বিয়ে নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না, যদি আপনি ইন্টারেস্টেড না হন। আপনি কি ইন্টারেস্টেড বলতে চান? না, আপনি একটু কোনো কথাই বলতে চান না। আপনার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে এমডি রনি। আরেকটা নাম আছে তার মুসা ভাই, যেটা নামে অনেকে চিনে তার এলাকাতে, বাট তার মেইন নাম হচ্ছে এমডি রনি। উনি হচ্ছেন আরাবিয়ান বোরকা হাউসের ওনার, আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক। জি। ওনার পরিচয়টা কিভাবে হয়েছে? পরিচয়টা হচ্ছে আমার যখন 2018তে ডিভোর্সের পরে, প্রত্যেকটা মানুষের একটা পকেট মানির বা সবকিছু একটা প্রয়োজন হয়। তা আমার যখন মনে হলো যে না, আমি এভাবে আমার কিছু একটা করা দরকার, তখন এক আপুর প্রপোজে হচ্ছে আমি লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করি। লাইভ প্রেজেন্টার বলতে ফেসবুকে যে লাইভ প্রেজেন্টার, মানে ড্রেসের যে লাইভ গুলো করা হয়। সো অনেক পেজের সাথে, অনেক ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। এর আগে আপনি কখনো করেন না এগুলো? না, এর আগে করিনি। আমি 2018তে এটা শুরু করি লাইভ প্রেজেন্টার হিসেবে। তারপর থেকে হচ্ছে যখন আরাবিয়ান বোরকা কালেকশন ওপেন হয়, এবং তার পাশে গ্র্যান্ডিওর একটা আমার ফ্রেন্ডের শপ ছিল, সেখানে আমি লাইভ করতাম ঠিক আরাবিয়ান বোরকা কালেকশনের পাশে। তো ওটার থেকেই হচ্ছে আমাকে তারা দেখে, এবং তারা আমাকে অ্যাপ্রোচ করে লাইভ করার জন্য। তো আমি জাস্ট অ্যাজ এ লাইভ প্রেজেন্টার হিসেবেই তার শপে জয়েন করি, তার পেজে লাইভ করি। এটা সম্ভবত 2021 সালের ঘটনা। ওকে, সো এই সময়টাতে শুধু আপনি? 2021 না, মেবি 20-এর দিকের ঘটনা। আমি এক্সাক্ট ডেটা বলতে পারছি না, সরি। ইটস ওকে। সো ওই সময়টা থেকে শুধু আপনি উপস্থাপন করতেন ওখানে, নাকি আরো ছিলেন? না, আরো কেউ ছিল না। আমি যখন থেকে তার পেজে লাইভ করি, আমি লাইভ করতাম, এবং তার কথা একটা ছিল যে তুমি যখন আমার পেজে লাইভ করো, আমার পেজে আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না, এরকম একটা কথা তার মধ্যে ছিল। উনি বলেছিল আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না ওনার পেজে, নাকি আপনাকে বলেছিল অন্য কোথাও করতে পারবে না? না, আমাকে এটা বলেনি। তার পেজে আমি ছাড়া আর কেউ লাইভ করতে পারবে না। কিন্তু এটা কেন বলল? আমাকে জাস্ট এটা বলা হয়েছিল একটু খুশি করার জন্য, আপনি বলতে পারেন। আপনি এখানে কেন খুশি হবেন? আচ্ছা, কেন খুশি হবে এটাও বলি। কারণ আপনি তো এমপ্লয়ি, রাইট?
হ্যাঁ। সেই জন্য। হ্যাঁ, ফার্স্টে তো এমপ্লয়ি ছিলাম, তার সাথে যখন তার শপে যখন আমি লাইভ করতে গেলাম অ্যাজ দ্য ওনার হিসেবে, তার সাথে আমার পরিচয় হলো। সেই পরিচয়টা থেকে শুরু করেই হচ্ছে সে আমার পিছে লেগে গেল, রেগুলার ফোন নাম্বার নিল, রেগুলার Okay. ফোন দিত, কথা হতো, মাঝে মাঝে ফোন ধরতাম, মাঝে মাঝে ফোন ধরতাম না। প্রথমে টোটালি ইগনোর করছি, ওকে, পরে যখন আস্তে আস্তে মানে থাকে না যে হাল ছাড়বো না এরকম একটা অবস্থা, তার মধ্যে যখন এরকম একটা হাল ছাড়বো না অবস্থাটা সে শুরু করলো, ফোন থেকে আস্তে আস্তে তার সাথে আমার কথাবার্তা শুরু মানে আপনি হয়। তখন সময় দিতেন তাকে? হ্যাঁ, আস্তে আস্তে। এটা আসলে খুব বেশি হুটহাট করে যে দিয়েছি তা না। প্রথমে মনে হলো যে সে তো একটা শপের মালিক। তারপরে যখন আস্তে আস্তে তার সাথে আমাকে ফোন বারবার দিত, বা তার শপে গেলে দেখা যেত যে সে যেদিন জানতো যে আমি আজকে লাইভ করবো সে এসে বসে থাকতো। আচ্ছা, দেখা যেত যে সপ্তাহে 2 দিন যদি আমি লাইভ করি, 2 দিনই তার সাথে আমার তার শপে দেখা হতো। ওকে। তো এই যে আর কি একটা মানে এসে কথা বলতো, এই সেই খুব সুন্দর লাগতেছে, খুব ভালো করে করতেছো, এই সেই আসো কিছু খাওয়া, এই সেই করতে করতে। রয়া, আপনাকে যে রেমুনারেশন দিত বা আপনার ওই সময় যে রেমুনারেশন পেতেন, এটা দিয়ে কি মানে সংসার চালানোর মতো? এই না না, এটা সংসার চালানোর কিছুই না, এটা আমার পার্সোনাল খরচের জাস্ট একটা পার্ট ছিল, শুধুমাত্র পার্সোনাল খরচে, সংসার চালানোর না। আচ্ছা, তার মানে আপনি এই কাজটাই করতেন শুধু, নাকি পাশাপাশি অন্য কিছু না, করতেন? পাশাপাশি অন্য কিছু করতাম না, এটা জাস্ট আমি একটা পার্ট টাইম জব হিসেবে বলতে পারেন। জাস্ট আমার নিজের টুকিটাকি একটু খরচের জন্য এই কাজটা আমি। আমার সংসার তো আমার বাবা আছে, আর আমরা নিজের ফ্ল্যাটে থাকি, ওকে, আর আমরা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাটের থেকে আমরা ভাড়া পাই, আমার বাবাও আছে। সো সংসারের খরচ নিয়ে আসলে আমার কোনো টেনশন টেনশন করতে নাই। হতো না। জি জি, হ্যাঁ, তো এই হচ্ছে আস্তে আস্তে দেখা রেগুলারই হতো, বা হঠাৎ একদিন ডাক দিল যে আজকে যদি কাজ না থাকে আসো একটু দেখা করি। তো এই আর কি, না চাওয়া সত্ত্বেও আসলে তার সাথে ইন্টারাকশন হতে 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 আসলে একসময় সে যখন বলে যে তোমাকে পছন্দ করি, রেগুলার, সে এরপর থেকে সে আমাকে রেগুলারই ফোন দেয়। এমন মনে হয় না যে মানে সে আমাকে মিস করছে, এরকম একটা টাইম যে 2 দিন ফোন দিলাম না, 5 দিন ফোন দিলাম না, ওকে, সে রেগুলারই আমাকে ফোন দিত। সো একটা সময় কথা বলতে বলতে আসলে মনে হয় যে না, মানুষটা মেবি ভালো। এই ওকে। কথাটা চিন্তা করেই আসলে তার প্রতি একটা মানে সফট কর্নার তৈরি হয়। সফট কর্নার তৈরি হয়। হ্যাঁ, তৈরি হওয়ার পর থেকে সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে, তারপর থেকেই আসলে সম্পর্কটা শুরু। মানে ওই সময়টাতে তার সম্পর্কে আপনি কতটুকু জানতেন? আহ না, আসলে এটা যদি বলেন, আমি অবশ্যই তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। আমি এতটুকুই জানতাম যে সে আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক, আর যতটুকু সে আমাকে বাহ্যিকভাবে দেখিয়েছে যে খুব ভদ্র একটা মানুষ, নামাজি একটা মানুষ। সে আমাকে বলেছে যে সে কয়েকবার হজ করেছে, এরকম একটা মানুষ হিসেবেই তার প্রতি আমার ধারণা চিন্তা হয়েছে। বাট আমি তো আসলে পার্সোনালি তার বিরুদ্ধে কোনো খোঁজ খবর নেই, বা সে কি করে না করে, আসলে মানুষটা কেমন। যেহেতু তার শপে কাজ করতাম, সবাই স্যার স্যার বলতো, মনে হয়েছিল যে না, একটা রেপুটেটেড একটা মানুষ হয়তো বা হবে। এই চিন্তাটা থেকেই আসলে তার সাথে মিশাটা আমার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, সেও আপনাকে পছন্দ করলো, তার আগ পর্যন্ত আপনি তার ম্যারিটাল স্ট্যাটাস বা সে কি করে এগুলো কিছু জানতেন না? না, জানতাম না বলতে সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফই আছে। তখন আছে এটা? হ্যাঁ, ওকে, যখন আমার বললাম যে আপনি তো বিয়ে তো অবশ্যই করছেন, কারণ আপনার একটা এজের মানুষ। প্রথমে সে বলে হাসাহাসি করে উড়িয়ে দেয়। পরে সে আমাকে বলতেছে যে হ্যাঁ, আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো না। আচ্ছা, মেইনলি সে এই কথাটাই দিয়েই আমাকে শুরু করে। তখন আমি বললাম যে যাই হোক, আপনার বাচ্চা কাচ্চা আছে, সম্পর্ক ভালো না বললেই তো হয় না, সংসারে তো প্রবলেম থাকে। আমি নিজেও তো সংসারের প্রবলেম থেকে বেরিয়ে আসছি, এখন সিঙ্গেল মাদার আমি। তো সে এগুলা নিয়ে কথা বলতে বলতে এক সময় যখন আমাকে প্রেমের প্রস্তাব দেয় বা বিয়ের প্রস্তাব দেয়, তখন আগেই আমি তাকে প্রশ্ন করেছিলাম, এখন বোকামি বলতে পারেন বা যাই বলতে পারেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দেখেন, আপনার ওয়াইফ আছে, আমি যদি এই অবস্থায় আপনাকে বিয়ে করি, হ্যাঁ এমন হইতো যে আপনি আমার মতো, আমি যেমন ডিভোর্সড সিঙ্গেল মাদার, আপনার এরকম ডিভোর্স থাকতেন, আমাকে কেউ কোনো প্রশ্ন করতো না। বাট যেহেতু আপনি বলতেছেন যে আপনি আপনার ওয়াইফকে ছাড়বেন না, এই অবস্থায় যদি আমি আপনাকে বিয়ে করি, তাহলে মানুষ বলবে যে এক মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার ভেঙে বিয়ে করছে। এটা তো মানুষ আমার, আর আমি নিজেও কখনো চাবো না যে একটা মেয়ের রূপ সংসার নষ্ট করে আমি, তখন হয়তো বা মেয়েটা বলতে পারে যে আমার সংসার নষ্ট করে এই রয়া বিয়ে বসছে। আমি কখনোই চাবো না, আমি নিজে এই কথাটা শুনতাম, আমি নিজেও একটা সাফারার, আমি কখনোই বলবো না যে আমি আরেকজনের সংসার নষ্ট করে। সে যখন প্রথম বিয়ে প্রস্তাব দেয়, আমি তাকে টোটালি না করে দিয়েছিলাম যে দেখেন, এটা কখনোই সম্ভব না। আমি একজনের জানা সত্ত্বে আপনি ডিভোর্স দিয়ে দেন, সেখানে আমি রাজি আছি, বাট আমি একজনের উপরে বিয়ে করব না। তো এই কথাটা বলার পরেও তার সাথে বেশ কিছুদিন আমার গ্যাপ ছিল।
সে আবার শুরু করলো যে না তোমাকে ছাড়া বাঁচবই না, তোমাকে অনেক বেশি ভালো লাগে, তোমার চিন্তায় ঘুমাতে পারি না, এই ধরনের কথাবার্তা যখন শুরু করলো আস্তে 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 আস্তে। এটা কিন্তু তার সাথে আমার প্রায় আমাদের বিয়ের আগে প্রায় 2 বছরের মতো তার সাথে আমার চেনা জানা। এটা কিন্তু মানুষ বলতে পারবে না যে আমি একদিনে তাকে বিয়ে করে ফেলেছি বা 2 মাসে তাকে বিয়ে করে ফেলেছি। প্রায় 2 বছরের মতো তাকে আমি চিনতাম, তাকে আমি নাও করে দিয়েছিলাম। তারপরেও আর কি ভাগ্যের লিখন এটা। তো তারপরেও সে যখন আমার পিছনে লেগে থাকে আস্তে 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 তার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হতে হতে আসলে পরে আমি যে বিয়ের ডিসিশনটা নিই। এবং এই বিয়ে ডিসিশন নেওয়ার আগে উনি ওনার আগের ওয়াইফকে ডিভোর্সও দেননি? না, ডিভোর্স দেয়নি। সে বলে যে আমার আগের এই অবস্থায় আপনি জেনে শুনে রাজি হয়েছেন? যেটা শুনে রাজি হয়েছে। যে প্ল্যান কি ছিল মানে আপনার জায়গা থেকে যে ওকে ফাইন আমি যে রাজি হচ্ছি, উনি ওনার ওয়াইফকে জানাবেন কিনা বা এই বিষয়টা গোপন রাখবেন কিনা, মানে বিষয়টা কি ছিল আপনাদের মধ্যে? বিষয়টা ছিল অবভিয়াসলি সে বলেছিল যে আমার ওয়াইফ টুকিটাকি আমার কথা কিছু একটা জানে, সে আমাকে এটা বলেছিল। যেহেতু একটা মেয়ে মানুষ কিন্তু সবই বুঝে, তার শপে আমি দীর্ঘদিন ধরে লাইভ করতেছি এবং আমি ছাড়া কেউই তার শপে লাইভ করে না, আমি যেদিন যাই সে বসে থাকে। তো সে আমাকে বলছো যে আমার ওয়াইফ একদিন বলছে যে তুমি রয়াকেই কেন রাখছো, আরো তুমি রাখতে পারো, ওই দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো সে যেটা কথা ছিল যে আমার ওয়াইফ টুকিটাকি কিছু জানে, আর পরে জানলে জানবে, আমি এটা ম্যানেজ করে নিব, বা যেহেতু তার সাথে আমার সম্পর্ক ভালো না সেরকম কিছু হবে না। অনেক প্রশ্ন থাকার পরেও আর কি সে কিভাবে বিষয়গুলো আমাকে দিয়ে ম্যানিপুলেট করাইছে আমি জানি না, বাট এটাই সে আমাকে বলছে যে টুকিটাকি জানে এবং পরে জানলে আমি তাকে ম্যানেজ করে নিতে পারবো। ওকে, সো এটার উপরে আপনি ভর করে ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, এটার উপরে আমি যখন বললাম যে সে আমাকে বলে যে বিয়ের পরে সে আমার সাথেই থাকবে, তাদের সাথে সে থাকে না, সেখানে থাকে সেখানে থাকে, সবসময় বাসায় থাকে না, আমার সাথে থাকবে। তো তখন মনে হলো যে হ্যাঁ হতে পারে, যে যেহেতু দেখেছি যে মানুষটা মনে হয় ভদ্র, হতে পারে যে তার সাথে আমার জীবনটা সুন্দর হতে পারে, এই কারণে ডিসিশনটা নেওয়া। আপনার ফ্যামিলিকে আপনি জানিয়েছিলেন এটা? আমার ফ্যামিলিকে আমি জানিয়েছি এবং খুব বেশি জানাতে পারিনি, বাট আমার মাকে জানিয়েছিলাম, আমার মামাকে জানিয়েছিলাম, তারা এই বিয়েতে রাজি ছিল না। আচ্ছা। তারা যখনই শুনে যে আরেকজন ওয়াইফ তার আছে, তারা টোটালি আমাকে মানা করে দেয় যে এই বিয়েতে যদি তুমি করো, আসলে আমি তো বলছি যে আমি বিয়েটা করব, তোমাদের এখন সমর্থনটা চাই। তারা যখন বলে যে না এই বিয়েটা যদি করো আমাদের কোনো সমর্থন পাবা না, নিজের রিস্কে করবা, বা এই বিয়েটা করো না, অবশ্যই আমার ফ্যামিলি আমাকে না করছিল। এই প্রেমের সম্পর্কটা কতদিন ছিল? প্রেমের সম্পর্কটা যদি বলেন যে খুব ডিপলি বিয়ের ডিসিশন নিয়ে বা তার প্রতি সফট কর্নার নিয়ে, এটা প্রায় 6 মাসের মতো ছিল। আর তার আগে তো তার সাথে আমার কথাবার্তা হতো, এটা তো আমি ধরবো না, কারণ তখন আর কি আমি তাকে নিয়ে কোনো চিন্তা করিনি। বাট লাস্টলি যে 6 মাসের মধ্যে তার সাথে আমার কথাবার্তা হয়েছে, সে একদম মানে বলে না যে জেকে বসে যে না বিয়ে করতেই হবে, বা তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালো রাখবো, তুমি আমার কাছ থেকে কোনোদিন, আমার দ্বারা তোমার কোনোদিন ক্ষতি হবে না, যত রকমের কথা বলা একটা মেয়ে মানুষের মন ভুলানো যায়, সে সব কথা আমাকে বলছে। বিয়ের প্রস্তাবটা তার দিক থেকেই ছিল? অবশ্যই তার দিক থেকে ছিল। আপনার জায়গা থেকে বিয়ের প্রস্তাব ছিল না? না না, প্রেম যেহেতু করছি এটাই থাকুক, বিয়ের দিকে না যাই, আপনার জায়গা থেকে কি বিষয়টা এরকম ছিল? না, তার সাথে আমি কখনো এই ডিসিশন প্রেম করব এটাই আমার ডিসিশন ছিল না, এটা জাস্ট একটা সম্পর্কটা হয়ে যায়। আর তারপরেও যখন দেখায় যে সে আমাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, মরতে পারবে না, এরকম ডিসিশন, তখন আর কি তার প্রতি আমার একটা, বাট যে প্রেম যে করব এরকম কোন ডিসিশন তাকে নিয়ে আমার ছিল না। ওকে ওকে, সো এক পর্যায়ে গিয়ে উনি বললো বিয়ে করবে এবং আপনি সেটা রাজি হলেন? মনে হয় যে হঠাৎ করে একটা তার উপরে পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার ফ্যামিলি তো রাজি ছিল না। তারপরেও আমি আমার মাকে, মেয়ে মানুষ, আমার মাকে অনেক জোর করে, আমার মা বলে যে আমি এই বিয়েতে থাকবো না, এই বিয়েটা, আমার বিয়ের আগের দিন পর্যন্ত, আপনি বিলিভ করবেন না, আমি যখন হাতে মেহেদি দিচ্ছিলাম সেই দিন পর্যন্ত, আমার মেহেদি দেওয়ার পরেও আমার মা বলছে যে এই বিয়েটা করিস না, ওকে, এটা তোর জন্য ভালো হবে না। ওকে, তো আসলেই মানুষে বলে মা বাবার কথা ছাড়া যে একটা চলা উচিত না। আমি যদি সেদিন রাতে আমার মায়ের কথাটা শুনতাম, আজকে হয়তো বা আমাকে এখানে বসে থাকতে হতো না। আর তো আমি আমার মায়ের কথা শুনি নাই। আমি আমার মাকে বললাম যে না, আমি আসলেই তাকে বিশ্বাস করি, সে খুব ভালো একটা মানুষ, তুমি যদি তার সাথে মিশো তুমি বুঝতে পারবা, আমি যতটুকু দেখছি। তো এরপরে তো তার সাথে বিয়ে ডিসিশন হলো, বিয়েটাও হয়ে গেল। বিয়েটা হলো হচ্ছে 2022-এর 25 নভেম্বর।
তো বিয়ের আগে ধরেন যে সে আমার সাথে যেরকম একটা 2022-এর 25 নভেম্বর বিয়েটা কোথায় হলো? বিয়েটা হচ্ছে উত্তরার একটা রেস্টুরেন্টে হয়েছে। মানে এখানে লোকজন সবাই ছিলেন? লোকজন বলতে আমার মা ছিল, আর আমার হচ্ছে মামা ছিল একজন, আর হচ্ছে কি বলে আমার পক্ষ থেকে আর কেউ ছিল না, কারণ আমি মা আর কাউকে- মামা হ্যাঁ, দুজন। কে আর কে ওনার আমি- পক্ষ থেকে? ওনার পক্ষ থেকে হচ্ছে তার যে কি বলবো, তার সাথে যারা সব সময় থাকে, ইউনুস, তারপরে হচ্ছে তার সাথে লোকজন যাদের সাথে সে কাজ নিয়ে জড়িত, বা খুব ফ্যামিলি না, সরি, তার সাথে ফ্যামিলি কেউ ছিল না, যে মা বাবা ভাই বোন, এটা তার ফ্যামিলি থেকে কেউই ছিল না। সে বললো যে আমি বিয়েটা করি, পরে আমি আস্তে আস্তে জানাই দিব। ওই সময়টাতে কি ওনার ওয়াইফ জানে বিষয়টা যে আজকে উনি বিয়ে করতে যাচ্ছেন? না, এটা সে হয়তো বা জানে না। সে জানে নাই, না। আপনিও জিজ্ঞেস করেন নাই তাকে? না, যেহেতু সে বলছে যে সে ইভেনচুয়ালি জানাবে, আচ্ছা, একটু ব্যাপারটা কোনো আপনার কাছে রিস্কি মনে হয়নি বিষয়টা? ব্যাপারটা অবশ্যই আমার কাছে রিস্কি মনে হয়েছে, বাট তারপরেও কি যখন প্রেমে পড়ে গেছি তখন মনে হয়েছে যে না, হয়তো বা সে ম্যানেজ করতে পারবে। প্রথম কথা হচ্ছে ধর্মীয় ভাবে তো এটা নিয়ম আছে যে একটা ছেলে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এটা নিয়ম নাই, নিয়ম নাই। এবং প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই লাগবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে। এটা এটা আপনি জানতেন? আমি প্রথম স্ত্রী হয়েও অবশ্যই আমি চাবো না যে আমার জামাই আমাকে রেখে আরেকটা বিয়ে করুক, রাইট, আমি নিজেও চাবো না। রাইট। বাট তখন কি কারণে এই রিস্কটা নিয়েছিলাম, এটা যদি আমার কাছে সোজা সাপটা কোনো উত্তর চান, আমার কাছে এটার আসলেই কোনো উত্তর নেই। নাই। যে ভুলটা আমার করা উচিত হয় নাই, বাট এই ভুলের শাস্তিটা আমি অনেক বড় ধরনের পেয়ে গেছি। সো 2022 সালের কত নভেম্বর? 25 নভেম্বর 25 তার সাথে নভেম্বর আমার বিয়ে উত্তরা করলেন। একটা রেস্টুরেন্টে বিয়ে হয়। আপনাদের সংসারটা শুরু হলো কিভাবে? সংসারটা শুরু হলো বিয়ের পর। আমি তো আমার মার বাসায় ছিলাম, যেহেতু আমার বাচ্চাকে নিয়ে আমার মার বাসায় ছিলাম। বিয়ের 1-2 মাস পর্যন্ত আমি আমার মার বাসায় ছিলাম, মনে হয় 2 বা 3 মাস আমার মায়ের বাসায় ছিলাম। তারপরে যখন ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম হলো, আমার মা আসলে মানতে পারতেছিল না আমার বিয়ের ব্যাপারটা। ও তখনও মানতে পারছে না? না, তখনও মানতে পারছে না। আমার মা টোটালি এটার এগেইনস্টে ছিল। তো মা কি চাচ্ছিল ওই সময়টাতে? আমার মা আসলে, সে যখন, আমি তো আমার বাসায় ছিলাম বিয়ের পরে, জি, তো সে যখন আমার বাসায় আসা যাওয়া করতো, আমার মা আসলেই আদৌ মানতে পারে নাই যে এই লোকটার সাথে তুই কিভাবে বিয়ে ও করলি। মানে সংসারটা আপনার বাসাতেই হতো? হ্যাঁ, সংসারটা শুরু হলো আমার বাসাতেই। তো ফ্যামিলিগত ভাবে যখন একটা ঝগড়াঝাটির সৃষ্টি হলো। ঝগড়াঝাটি কেন হলো? ঝগড়াঝাটি কেন হলো বলতে, যে সে যখন আমার বাসায় আসে, দেখা যায় যে তখন থেকেই হয়তো বা হিন্টস গুলো ছিল, আমি পাইনি। সে যখন আমার বাসায় আসে, সে আমার মাটার সাথে সেরকম কোনো কথা বলে না, হ্যাঁ, কথা বলে না, বা সে এসে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চায়। তো এগুলো নিয়ে যখন আস্তে আস্তে একটু মতবিরোধ হলো, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন আমি বিয়ে করে ফেলছি, আমাদের একটা আলাদা সংসার দরকার। রাইট। সবার একটা প্রাইভেসি আছে, পার্সোনাল একটা প্রাইভেসি আছে। পরে আমি ভাবলাম যে, আমি তাকে বললাম যে দেখেন, আমরা একটা আলাদা বাসা নেই, সেটাই ভালো হবে, আমাদের একটা প্রাইভেসি আছে, যেহেতু ম্যারিড কাপল, আমরা আলাদা বাসা নিতেই পারি। রাইট। তখন তাকে বোঝানোর পরে সে রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, আলাদা বাসা নাও। তখন ঠিক উত্তরাতেই, আমার মায়ের বাসার আশেপাশেই হচ্ছে, আমি কাছাকাছিতেই আলাদা বাসা নেই, এবং সেখানে আমাদের অ্যাকচুয়াল যে প্রাইভেটলি বলেন যে আপনাদের সংসার শুরু আমাদের হলো। সংসারটা শুরু। আপনার বাবার ভূমিকা কি ছিল এখানে? আমার বাবার ভূমিকাটা যদি না বলি, আমার বাবার সাথে আসলে আমার একটু সম্পর্কের দূরত্ব আছে, এবং আমার বাবা আমার বিয়েতে রাজি ছিল না, কাজে সে টোটালি আউট অফ রিচ ছিল, যে তুমি যখন এগুলা করতেছো, এখানে আসলে আমার কোনো দায়িত্ব নাই, নিজের দায়িত্ব উনি সব থাকেন করবা। আপনাদের সঙ্গে একই সঙ্গে? হ্যাঁ, থাকে। জি। কেন, মানে এটা কি প্রথম কোনো কারণে? হ্যাঁ, এটা প্রথম কোনো কারণেই, কিছু মানে প্রথম private সংসারের কারণে? প্রথম সংসারের কারণে, যে রাগ করে কেন Okay. এটা করলা, রাগের কারণে বা এইসব কারণে হচ্ছে যে তুমি যেটা করতেছো, তুমি তা এখন আমি একটা অ্যাডাল্ট, তুমি যদি নিজে বুঝে শুনে কিছু করতে চাও, তাহলে এখানে যদি করতেই হবে বলো, তাহলে এখানে আমার আসলে কিছু করার নাই। তাহলে আর কথাই যদি না শুনিস, তাহলে সে আর কি বলবে। এক্স্যাক্টলি। যেটা হলো, আপনাদের আলাদা একটা সংসার শুরু হলো, ওখানে আপনি এবং আপনার দ্বিতীয় হাজবেন্ড, মানে আপনার মেয়েটা? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথেই ছিল। আপনার মেয়ে, ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। তখন কি আপনি লাইভ করছেন ওনার পেজে? না না, অবশ্যই না। বিয়ের পরে লাইভ বন্ধ হয়ে গেল। বন্ধ কি উনি করে দিলেন না আপনি হ্যাঁ, করলেন? উনি করে দিল, যে বিয়ের পরে আর লাইভ করা যাবে না। তখন আরেকজন আসছে লাইভ হ্যাঁ, করার জন্য? তখন আরেকজন আসছে লাইভ করার জন্য। ওকে। তার কথা হচ্ছে যে এতদিন সিঙ্গেল ছিল, এতদিন লাইভ করছো, বাট বিয়ের পরে আমার বউ হিসাবে আর লাইভ করা যাবে না। তো সংসার জীবন বলতে এটাই শুরু। প্রথমেই হচ্ছে সেই যে একটা শুরু হলো, যে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া। লাইভ করাটা কিন্তু আমার একটা পার্ট টাইম একটা জবের মতো ছিল,
বা ধরেন যে এই কাজটা করতে করতে আপনার ভালো লাগতেছে, এই কাজটা করতে আমার ভালো লাগে, এই ভালো লাগারও একটা দিক আমার ছিল। এগুলো আপনাদের বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং ছিল না যে এই বিয়ের জিনিসগুলো আগে আসলে সে কখনো ওইভাবে বলে নাই, এটা সেও আমাকে কখনো খুলে বলে নাই যে বিয়ের পরে কিন্তু তোমাকে এভাবে এভাবে চলতে হবে। এই কথাগুলো যদি বিয়ের আগে সে আমাকে বলতো তাহলে হয়তো আমি তাকে না করে দিতাম, যে আমি আমার বাক স্বাধীনতা হারায় বা আমি আমার পার্সোনাল যে একটা ফ্রিডম থাকে, পার্সোনাল স্বাধীনতা হারায় আমি বিয়ে করতে চাই না। এই কথাটা হয়তো আমি তাকে বিয়ের আগে বলতাম, বাট বিয়ের আগে সে আমাকে কিছুই ক্লিয়ার করেনি। আমি খেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, শপিং করতে পছন্দ করি, এগুলা সে বিয়ের আগে সুন্দর করে মেনে নিছে। সে বিয়ের আগে এগুলা বলতো যে ঠিক আছে এখানে যাবো সেখানে যাবো, এই করবো সেই করব। কিন্তু বিয়ের পরে আর কি রাত দিনে যেমন একটা ডিফারেন্স, বিয়ের পরে হঠাৎ করে ডিফারেন্স শুরু হলো। মার বাসায় যতদিন ছিলাম ততদিনও বুঝতে পারিনি, কারণ সে তো সবসময় আমার মায়ের বাসায় থাকতো না, আসতো যেত, এরকম একটা ইসের মধ্যে ছিল, প্রেম টাইপেরই একটা সম্পর্ক ছিল যে আসতেছে থাকতেছে, একদিন থাকতেছে, সপ্তাহে 1-2 দিন থাকতেছে, চলে যাচ্ছে। বাট পার্সোনাল বাসা নেওয়ার পরে যখন সে 24 ঘন্টা থাকতেছে, তখন দেখা যাচ্ছে যে স্বাধীনতা বলতে আমি যদি একটা ফোন ধরতেও দেরি করি তাহলেও হচ্ছে তার কাছে আমার অনেক জবাবদিহি করতে হয় যে আমি ফোনটা ধরতে কেন দেরি করলাম। এইভাবে যখন সে শুরু করে দেয় আস্তে আস্তে, সে আমার উপরে চাপগুলো একদিনে সৃষ্টি করে নাই, সে চাপগুলো খুব আস্তে আস্তে সৃষ্টি করে। প্রথমত হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, যখনই সে বিয়ের পরে আমাদের সংসার আলাদা হওয়ার পরে বাসায় আসা শুরু করে, প্রথমে দেখাচ্ছে যে সে আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার মেয়েকে খুব আদর করে, এসে জড়ায় ধরে ছবি তোলে, এই করে সেই করে, বা হাতে কিছু নিয়ে আসে, বাচ্চাটার জন্য খাবার নিয়ে আসে। বাট বাসায় যখন যাওয়া হলো তখন দেখা গেল যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছিল, যে সে চাচ্ছে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে, বাট আমি তো একজন মা, আমার বাচ্চাকে তো আমি না খাওয়ায় বসায় রাখতে পারবো না, বা আমার বাচ্চা আমাকে চাচ্ছে, আমি আমার বাচ্চাকে রেখে তো আমার হাজবেন্ডের দিকে আমার মনোযোগটা বেশি থাকবে না। একটা মা বাবা হওয়ার পরে তার বাচ্চারাই থাকে তাদের মেইন প্রায়োরিটি। তো সে যখন দেখতেছিলাম যে সে আমার আসলে তার সাথেই টাইমটা বেশি স্পেন্ড করতে হবে, আমার বাচ্চাকে খাওয়াইতে গেলেও দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি আসো, এই করো সেই করো, তাড়াতাড়ি ঘুম পাড়াও, এটা সেটা, তখন আস্তে আস্তে মনে হচ্ছিল যে আমি কি বাচ্চাটাকে নিয়ে এসে তাকে বিয়ে করে কি আসলেই ভুল করে ফেলছি। তারপরে শুরু হলো যে আমার স্বাধীনতা, যেমন সে যেমন আগে বলে নাই, বিয়ের আগে বলে নাই যে তুমি লাইফ টাইফ করতে পারবা না, বা তুমি যে এই যে আমি একটু মন মতো এখানে যাই সেখানে যাই, এখানে যাই শপিং করি, এই করি সেই করি, বিয়ের আগে কিন্তু সেগুলো আমার কাছে ক্লিয়ার করেনি। পরে বিয়ে পরে হঠাৎ করে আমার তো বউ হয়ে গেছে, এখন তার লাইফ করা চলবে না, এখন তো এই শপের তুমি ম্যাডাম হয়ে গেছো, ম্যাডাম তো আর লাইফ করতে পারবে না। মেনে নিলাম, ঠিক আছে, যেহেতু তাকে বিয়ে করে ফেলছি, লাইফ করবো না, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তারপরে হঠাৎ করে আসলো যে এত কেন ঘুরতে বের হতেছ, বা হঠাৎ করে যে একদিন আমার ফ্রেন্ডের সাথে বের হব। ফ্রেন্ডদের সাথে কেন বের হবা? ফ্রেন্ড বলতে আমার মেয়ে ফ্রেন্ড, আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড, কলেজের বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে যদি বের হব, কেন ফ্রেন্ডদের সাথে কেন বের হতে হবে? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাব। আপনি ঘুরতে নিয়ে যেতেন? প্রথম ছিল, আস্তে আস্তে এগুলো স্টপ হয়ে যায়। সে মানে খুব আস্তে আস্তে আমার উপরে চাপগুলো প্রয়োগ করছে, একদিনে না যে একদিনে সব অফ করে দিলাম। পরে আমি যখন বললাম যে দেখেন আপনি আমার হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন, আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করবো, বা আমি ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব, ফ্রেন্ডদের সাথে যে একটা জোকস শেয়ার করবো, সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না। তার একটা কথা হয়ে গেল যে না, ফ্রেন্ডদের সাথে দেখা করা যাবে না, তোমার যদি মন চায়, খুব বেশি মন চায়, তুমি তাদেরকে বাসায় ডাকবা, বাট বাইরে যেতে পারবা না। তখন থেকেই আসলে কেমন যেন লাগলো যে আমি এটা কেমন একটা লাইফ বেছে নিলাম, যে আমি আমার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যেতে পারবো না, একটা রেস্টুরেন্টে বসতে পারবো না, আসলে তাদেরকে আমার বাসায় নিয়ে আসতে হবে, বাসার বাড়ি দেখা করতে পারবো না। এইটা কেমন একটা ঘটনা হয়ে গেল। আপনার 4 বছরের যে সংসারটা ছিল, প্রিভিয়াস সংসার, এটা আপনাদের মধ্যে যখন সেকেন্ড যে সম্পর্কটা, যখন ওনার সঙ্গে আপনার প্রেমের সম্পর্কটা ছিল বা বিয়ে পরবর্তীতে, আপনারা কি দুজন ডিসকাস করেছিলেন যে আপনার সংসারটা কেন ওখানে ভেঙে গেল, বা ওখানে প্রবলেমগুলো কি ছিল, এই বিষয়গুলো ওনাকে জানাতেন? আমার সাথে ওখানে কি প্রবলেমগুলো ছিল আমি তার সাথে ডিসকাস করেছিলাম, এবং সে আমাকে এটা প্রমিস করেছিল যে তুমি ওখানে যে টাইপের প্রবলেম ফেস করছো, এই টাইপের প্রবলেম কখনোই আমার সাথে ফেস করবা না। সেম প্রবলেমগুলো কি আপনার লাইফে এখানে হচ্ছিল? হ্যাঁ অবশ্যই, তার চেয়ে বেশি হচ্ছিল। ওখানে আমি বলবো যে ওখানেই আরো কম ছিল, তার চেয়ে আরো বেশি প্রবলেম গুলো এখানে শুরু হয়ে গেছে। সো উনি আপনাকে চাইতো না যে আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন বা বাইরে যান? হ্যাঁ,
আমি বাইরে যেতে পারবো না, তো আমি যদি একটু শপিং করতে যাব, একদিনের বেশি 2 দিন কেন শপিং? তো একটা সময় যখন বললাম যে আপনি তো জানেন আমি শপিং করতে পছন্দ করি, কেনাকাটা করতে পছন্দ করি, সে বলতেছে যে তোমার তো অলরেডি কেনাকাটা আছে, বা আমার সব থেকে তুমি এটা আনছো সেটা আনছো, জাস্ট ইউজুয়ালি বলতেছি, তারপরে কেন তুমি শপিং করতে যাবা? মানে হঠাৎ করে যখন মনে হলো যে আমি পরাধীন একটা জীবন যাপনে এসে পড়ছি, তখন হঠাৎ করে মনে হলো যে দিন থেকে রাতের যে ডিফারেন্স আমি তার বুঝতে পারলাম, যে আস্তে আস্তে করে সে আমার লাইফটা তার হাতের মুঠোয় কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো এই থেকেই শুরু হয়, তার সাথে আমার আস্তে আস্তে করে মতবিরোধ শুরু হয়। তারপরে একটা সময় আমার ড্রেস আপ নিয়ে তার প্রবলেম হলো। কিরকম প্রবলেম? ড্রেস আপ যেমন আজকে আমি এখানে সালোয়ার কামিজ পরে আসছি, তো তার কথা ছিল যে সালোয়ার কামিজ পরে বাসার বাইরে যাওয়া যাবে না। আমি বললাম যে কেন, সালোয়ার কামিজে কি সমস্যা? আমি তো হচ্ছে জিন্স পরতেছি না, টপস পরতেছি না, টাইট ফিটিং কোনো ড্রেস পরতেছি না। সে বলতেছে যে না, সালোয়ার কামিজ হচ্ছে পোশাক না, সালোয়ার কামিজ পরলে মেয়েদের এই দেখা যায়, সে দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, অনেক রকমের প্রশ্ন। তাই বললাম যে সালোয়ার কামিজ আপনি কবে দেখছেন? আমি যদি ভদ্রভাবে পরি তাহলে কেন আমার হাত পা দেখা যাবে? তার কথা হচ্ছে যে না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, তুমি খুব এক্সট্রিম লেভেল পর্দা করে বের হবা। এটা নিয়ে তার সাথে আমার বিয়ের আগে কথা হয়েছিল। সে আমাকে বিয়ের আগে যে বললো যে পর্দা করতে হবে, তাই আমি বললাম যে আমি নিজে একটা রিলিজিয়াস ফ্যামিলির মেয়ে, আমার মধ্যে রিলিজিয়ন আছে, আমি ইসলাম মন মানসিকতা আছে, তো আমি খুব বেশি এক্সট্রিম লেভেলের পর্দা করতে পারবো না, বাট আমি যতটুকু লাগে অতটুকু করব। এক্সট্রিম লেভেলের বলতে মুখ ঢাকা বা খুব বেশি সবসময় বোরকা পরে লেভেলের করতে পারবো না। সে বিয়ের আগে মানে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ। বাট বিয়ের পরে তার কথা হলো যে না, নাক মুখ না ঢেকে তারপরে বোরকা না পরে তুমি বাসা থেকে বের হতে পারবা না। এমন একটা সময় গেছে আমি বারান্দায় গেলেও সে প্রবলেম করছে যে বারান্দায় কেন গেলাম, মানুষ তোমাকে দেখে ফেলছে। আমি বললাম যে বারান্দায় মানুষ আমাকে দেখে ফেললো মানে? পরে বলছে বারান্দায়। তাই বললাম যে কোথায় মানুষ দাঁড়ায় আছে আমাকে দেখার জন্য? তার কথা হচ্ছে যে বারান্দায় গেলেও কোনো ছেলে মানুষ দেখে ফেলবে, বারান্দায় চাদর টানায় রাখতে হবে। এগুলো আপনি একদম এনজয় করতেন না বিষয়গুলো? না, অবশ্যই না। এগুলা তো আসলে যদি আপনি বলেন এটা তো নরমাল একটা লাইফ। কিন্তু আমরা তো অনেক সময় দেখি যে প্রেমের সম্পর্কে এইগুলো মানুষ এনজয় করে, যে না আমাকে সে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে বোধহয় সে এরকম করে চাইছে যে সে একেবারে, আমি জাস্ট প্রশ্ন করছি আপনাকে, এবার ইটস ইওর ওপিনিয়ন, অনেকেই কিন্তু এনজয় করে এগুলা, যে না সে আমাকে অনেক বেশি ভালো করে, সে কারণে হয়তো বা অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে। অ্যাটেনশন দেওয়ার একটা লেভেল আছে। অ্যাটেনশনটা যদি আপনি আমাকে নর্মালি দেন, খুব ভালোবেসে একটা অ্যাটেনশন দেন, সেটা একটা কথা। আর আরেকটা অ্যাটেনশন যদি আপনি আমাকে হচ্ছে ছোট করার জন্য, বা আপনি আমাকে আপনার কন্ট্রোলে নেওয়ার জন্য, আমাকে ম্যানিপুলেট করার জন্য, যে আমার অ্যাটেনশনের বাদে তুমি কোনো অ্যাটেনশনে যেতে পারবা না, বা আমার অ্যাটেনশনের বাইরে তুমি কিছু করতে পারবা না, আমার অ্যাটেনশন বা আমার চিন্তার বাইরে তোমার পার্সোনাল ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, এটা যদি কোনো মানুষ এনজয় করে, এটা আমি বলবো না যে তার জন্য এটা ভালো হবে। ওকে, ফাইন। সো আপনাদের বিয়ের সম্পর্ক কত বছরের? বিয়ের সম্পর্ক 1.5 বছরের মতো। সো ইনিশিয়ালি এই প্রবলেমগুলো শুরু হলো বিয়ের কতদিন পর থেকে? বিয়ের পরপর থেকে আস্তে আস্তে করে প্রবলেমগুলো শুরু হলো। একটা জিনিস আপনি বোধহয় বলছিলেন মাঝখানে যে উনি আপনাকে প্রচুর আপনার কাছ থেকে সময় চাইতেন, কিন্তু অতটা আপনি দিতে পারতেন না। না, আমি তো একটা মা, সে তো আমাকে দেখে বিয়ে করেছে যে আমার একটা বেবি আছে, আমার বেবিকে অবশ্যই আমার পড়াতে হবে, খাওয়াতে হবে, তাকে ঘুমানোর সময় দিতে হবে। তার মা, একটা মা বাচ্চার সাথে যে একটা টাইম স্পেন্ড করে, সেই সময়টা আমাকে তার দিতে হবে। তার সাথে আমি পার্সোনাল সময়টা এনজয় করতাম, বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে ছিল। আমি কখনোই, আমার তখনই খারাপ লাগতো যখন হচ্ছে আমার মেয়েকে রেখে এসে তার সাথে আমার টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ সে চাইতো না যে আমাদের মধ্যে আমাদের মেয়ে থাকুক। ওকে, সে চাইতো যে টোটালি আমরা দুইজনই থাকবো। তা আমার কথা ছিল যে না, আমরা দুজন কেন থাকবো? সে, আপনি একটা বাবা, আমিও একটা মা, আমরা দুজনে অ্যাডাল্ট হিসেবে বিয়ে করেছি, তো এখানে শুধুই যে লুতুপুতু টাইপের একটা সম্পর্ক থাকতো, এইটা আমি কখনোই এনজয় করিনি। এগুলো আস্তে আস্তে করে হচ্ছে, এর মাঝখানে তার সাথে আমার 2-1 ঝগড়া লাগে। ঝগড়ার সময় সে আমার গায়ে হাত তোলে 2বার করে। বিয়ের কতদিন পর এটা হয়, গায়ে হাত তোলা বিষয়টা? গায়ে হাত তোলাটা মেবি আমরা যে আলাদা বাসাটায় উঠি তার 2 থেকে 3 মাস পরে। কোন ইস্যু ছিল, কি ইস্যু ছিল? এই ইস্যুটা ছিল একদমই লাইক পার্সোনাল ব্যাপার, যে আমি বাইরে যাচ্ছি। আরেকটা ইস্যু ছিল আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, আমি মোবাইল ইউজ করতে পারবো না। ধর যে তার সামনে বসে আমি একটা ফেসবুকের একটা পোস্ট চেক করতেছি, এটা করা যাবে না। তো এটা নিয়েই একদিন ঝগড়া লাগতে লাগতে সে আমার গায়ে হাত তোলে,
এবং সে আমাকে বলে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া কোনো কিছু ইউজ করা যাবে না। তাই বললাম যে আমার এই ফেসবুকের কারণেই তো আপনার সাথে আমার দেখা, আমি যদি ফেসবুকে লাইভ না করতে যেতাম, আপনার শপে না যেতাম, তাহলে আমাদের দেখাটা হতো কিভাবে? আর আজকে আপনি ফেসবুক চালানো বন্ধ করে দিতেছেন, আবার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতেছেন, এটা কেমন কথা? এটা আমি মানি নাই। এটা না মানার কারণে যখন এক সময় কথাবার্তা হতে হতে সে আমার গায়ে হাত তুলে, সেইবার আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। মানে আপনার ওই উত্তরার বাসা থেকে? হ্যাঁ, আমার উত্তরের বাসা থেকে আমি মেয়েকে নিয়ে নিশ্চয়ই? হ্যাঁ, আমার অবশ্যই আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে যাই। তারপরে সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসে, ভুল হয়ে গেছে, সরি, মাফ চাই। কতদিন ছিলেন বাইরে? বাইরে বেশি দিন, একদিনের মতোই ছিলাম। Okay, সে fine. পাগল হয়ে খুঁজে আমাকে নিয়ে আসছে, ওকে। যে আমার ভুল হয়ে গেছে। সে পাগলের মতো খুঁজে নিয়ে আসে। সেকেন্ড টাইমও আবার হচ্ছে আমার ড্রেস আপ নিয়ে যখন তার সাথে ঝগড়া হয়, যে আমি কেন নর্মাল একটা ড্রেস আপ পরতে পারবো না বা নর্মাল ভাবে বের হতে পারবো না। দেখা যায় যে আমি লিপস্টিক দিলেও তার সমস্যা। এমন কি হয়েছে যে বাইরে আপনারা ঘুরছেন একসঙ্গে, অন্য কোনো ছেলে আপনাকে পোক করেছে, সেটা নিয়ে সে খুব জেলাস ফিল করছে? এবং না, পোক করেছে এটা পোক করে বলবো বলতে না। অ্যাটেনশন দিচ্ছে বা অ্যাটেনশন দিচ্ছে বলতে যে হ্যাঁ, বাইরে যদি গিয়েছি নর্মালি, সে কোনো খারাপ নজরে আমার দিকে তাকায়নি। নর্মালি ধরেন যে একটা ছেলে আমার দিকে তাকালো, সেইটা নিয়ে খুব বেশি একটা এই কেন ছেলে তোমার দিকে তাকালো, তুমি এদিক হয়ে বসো, ওই দিক হয়ে বসো, এইভাবে বসো, এইভাবে বসো, গাড়িতে যেয়ে বসো। নর্মালি একটা প্লেসে ধরেন যে গাড়ি থেকে নেমে ফুচকা খেতে দাঁড়ালাম, তো ফুচকাও তোমাকে গাড়িতে বসে খাইতে হবে, কেন ছেলেটা তোমার দিকে তাকাইলো? বা কেন তুমি হঠাৎ দেখেন যে আমি এই একটা সময় আমি তার প্রতি ভয় হয়ে গেছিল যে যদি ছেলেটা জাস্ট নর্মালি ছেলেটা আমার দিকে তাকাইছে, হঠাৎ আমার তার দিকে চোখ পড়ে গেল, হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে আপনার দিকে আমার চোখ পড়ে গেল। কেন আপনার দিকে আমার চোখ পড়লো? আমি কেন ওই দিকে চোখটা নিলাম? এটার জন্য তার সাথে আমার ঝগড়া হয়ে যেত। এটার জন্য হচ্ছে সে খুব উত্তেজিত হয়ে, ধরেন যে বাইরে থাকলে সে গাড়ির মধ্যে কিল ঘুষি মারা শুরু করতো। যদি বাসায় এগুলো নিয়ে বাসায় আসতাম, সে ভাঙচুর করার চেষ্টা করতো যে কেন তোমার চোখটা ওই দিকে যাবে? ছেলে মানুষ, তুমি এদিকে তাকায় থাকবা, তুমি ঠিক আমার দিকে তাকায় থাকবা, তুমি অন্য দিকে চোখ সরাতে পারবা না। তখন যখন আমার মনে হলো যে আসলে আমার চোখ থাকাটাও মনে হয় আমার প্রবলেম হয়ে গেছে, একটা সময় আমার মনে হলো যে এই চোখ থাকাটাও মনে হয় আমার প্রবলেম হয়ে আপনাকে গেছে। সন্দেহ করতো? সন্দেহ না, এটা আমি কি বলবো, আমি জাস্টিফাই করতে পারি, এটা আসলে কি দিয়ে আমি বুঝাবো? সন্দেহ না, মানে তাকানো যাবে না। আজকের এই অনুষ্ঠান থেকে যারা অনেক সাইকিয়াট্রিস্ট আছেন, আমার মনে হয় যে তাদেরও অনেক বড় বড় কিছু বলার আছে এখানে। রাইট নাও আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, আই এম জাস্ট আ প্রেজেন্টার। সো এই যে সিমটম গুলো একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে, এই যে কাইন্ড অফ পজেসিভনেস, এটা আসলে পজেসিভনেস বলবো কিনা আমি জানি না। এক্সট্রিম লেভেলের পজেসিভনেস। ওকে, এইটাকে আসলে টলারেন্স লেভেলে নেয়ার জন্য আসলে কি করার আছে ফ্রম বোথ সাইড, এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। কারণ এটা আসলে ওনার গল্পতে আসছে, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু ওনার জীবনে উনি ফেস করেন, প্রত্যেকটা লাভে এটা কম বেশি আছে। সো ভেরি ইম্পর্টেন্ট থিং। বাট এটার যে পরিণতি দাঁড়িয়েছে, আসলে এটার পরিণতি কি কিসের পরিণতি সেটা আমরা সামনের দিকে গেলেই বুঝতে পারবো। তো ঠিক আছে, জি, আপনি যেটা বলছিলেন যে খুব এক্সট্রিম লেভেলের পজেসিভনেস ছিল। হ্যাঁ, এক্সট্রিম লেভেলের পজেসিভনেস, যখন আমার মনে হচ্ছিল যে একটা সময় আমার মনে হলো যে আমার চোখ দুইটা থাকাও মনে হয় আমার জন্য কষ্টের, যে এই চোখ নিয়ে আমি হঠাৎ করে তাকাই ফেললাম বা আমার চোখটা আমাকে স্টিল রেখে দিতে হবে। আমার যখন মনে হচ্ছিল যে আমি হয়তোবা ভুল করে ফেলছি, এই জীবন তো আমি চাইনি, এইরকম একটা জীবন, ভয়ঙ্কর রকমের একটা পজেসিভনেস এর যে কন্ট্রোলের মধ্যে একটা জীবন, এইরকম ভয়াবহ জীবন তো আমি চাইনি। আস্তে আস্তে যখন আমার মনে হলো, বাই দ্যাট টাইম আই ওয়াজ প্রেগনেন্ট। তো আচ্ছা, বিয়ের কয় মাস পরে এটা? 1 থেকে 2 মাস পরেই। সো ইট ওয়াজ এ প্ল্যান বেবি, রাইট? আমি, আমার পক্ষ থেকে প্ল্যান ছিল, আমি এটা বলবো না, বাট সে আমাকে জোর করেছে বেবিটা নেওয়ার জন্য। তখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে যে উনি ওনার ফার্স্ট ওয়াইফের না, সাথে আসলে, দূরত্ব আছে, বা ওনার ফার্স্ট ওয়াইফ বিষয়গুলো জানে না, বা উনি ওনার ফার্স্ট ওয়াইফকে বেশি সময় দিচ্ছে? আমাদের বিয়ের কিছুদিন পরেই সে আমাকে বলছে যে তার ওয়াইফ জেনে গেছে, যেহেতু আমার বাসায় থাকতেছে, এটা সেটা রেগুলার আসতেছে, এটা সেটা পাঠাচ্ছে, তার লোকের আসা যাওয়া। তো সে বিয়ে কিছুদিন পরেই বলছিল যে তার ফার্স্ট ওয়াইফ জেনে গেছে। এবং বেবির যে ঘটনাটা, সে আমাকে কাইন্ড অফ জোর করে যে যেহেতু তুমি আমাকে বিয়ে করছো, আমাদের একটা বেবি থাকতেই হবে। এটা কি আপনার কখনো মনে হয়েছে যে এটা ওনার এক ধরনের ফিয়ারনেস থেকে, যে লাইক আপনি ওনার কাছ থেকে চলে যাবেন, সে কারণে আটকানোর সেই চেষ্টা? কারণে আমাকে আটকানোর চেষ্টাটাই সে করেছিল। আপনার মনে হয়েছে কিনা কখনো? না, এটা আমি ইনিশিয়ালি বুঝতে পারিনি। আচ্ছা, আমার কাছে একদম একটা বিয়ের পরে যখন সে আমাকে একদম কান ভরতে থাকে যে না, আমাদের একটা বেবি দরকার, একটা বেবি হলে আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে,
তো আমার কাছে তখন একদমই আর কি নতুন নতুন বিয়ে করেছি, তো মানে আমার কাছে মনে হচ্ছে সে ভালোবেসে এগুলা বলতেছে এগুলা। বাট আমি যখন বুঝতে পারছিলাম যে সে আমাকে আটকানোর জন্য, যে একটা বেবি থাকলে হয়তো বা সে যাই করুক না কেন আমি সেটাই মেনে নিব বাচ্চার মুখের দিকে তাকায়, যখন আমার কথাটা এই কথাটা আমার মনে হয়েছে, সেই পর্যন্ত অনেক বেশি দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলতে? দেরি হয়ে গেছে বলতে যে তখন তো অলরেডি যা হওয়ার হয়ে গেছে, বেবিটাও হয়ে গেছে, আর আমার সাথে যা করার সেটা শুরু করে দিছে। তখন আমার মনে হচ্ছে যে এই জন্যই হয়তো বা সে আমাকে আটকানোর জন্য, যে আমি 2টা বেবি নিয়ে কোথায় যাব, এই একটা কাইন্ড অফ ভিউ থেকেই হচ্ছে সে আমার সাথে এই কাজটা করছে। যখন মনে হয়েছে তখন মনে হচ্ছে যে না, এই কাজটা আসলে আমার ঠিক হয় নাই। তার কি লাভে খুব কোনো বেশি ঘাটতি আমি ছিল? তাড়াতাড়ি করে ফেলছি। মানে এটা তো এক ধরনের, আপনি যেটা বলছেন যে খুব এক্সট্রিম পজেসিভনেস, কিন্তু প্রেমে কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? ভালোবাসা অনেক বেশি দেখিয়েছে, মুখে তুলে খাইয়েছে। এখন এই সে চেহারাই সে কেটে দিচ্ছে, এটাই আসলে এগুলা বলতে গেলে আমার খুবই কষ্ট হবে। লাভিং জিনিসগুলো সে অনেক দেখাইছে, যে এই সে এত ভালোবাসি, খুব বেশি কেয়ারিং একটা সাইড যখন মানুষ দেখায়, সে সেটা দেখাইছে, এবং এই কেয়ারিং সাইডটার জন্যই তার প্রতি আমি ফল করেছিলাম। ওকে, এটা বিয়ের পরে ছিল? বিয়ের পরে কিছুদিন ছিল, ছিল না আমি বলবো না, কিছুদিন ছিল, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো সরায়, আস্তে আস্তে সে হচ্ছে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করতেছিল। আপনিও রিভল্ট করা শুরু করলেন, উনিও আমি এক্সট্রিম তো হওয়া শুরু? অবশ্যই, সে যখন আমাকে এই কথাগুলো বলতো আমি তো অবশ্যই তার সাথে কথাগুলোর রিপ্লাই দিতাম। এবং একটা সময় যেটা হলো, যে সে যখন বাসায় ভাঙচুর শুরু করলো, একটা সময় আর কি, ভাঙচুর বলতে কি কি ভাঙতো? সে বাসায় গ্লাস বাটি ভাঙতো, সে এটা ফ্রিজ ধরে টান দেওয়ার চেষ্টা। এটা আপনি করতো। করতেন কখনো? না, আমি কখনোই করি। উনি ভাঙতো? ভায়োলেন্স আমি কখনোই পছন্দ করি না। ওকে, সে দেখা গেছে যে সে, আপনার দিক থেকে এক্সট্রিম ভায়োলেন্স কি ছিল? লাইক ও শাউট করতো? হ্যাঁ সে শাউট করতো। আপনি করতেন? আমি করিনি, তার Okay. সাথে আমি শাউট আসলেই করিনি। কারণ কি, আমার আমি যে বাসাটা, একটা ভাড়া বাসায় উঠেছি, এই বাসাটায় আমি নতুন নতুন আসছি, রাইট। এই বাসাটায় এসেই যদি আমি এখন চিল্লাচিল্লি শুরু করি, সে তো অলরেডি চিল্লাচ্ছে, আমার মধ্যে ছিল যে বাড়িওয়ালা যদি শুনে ফেলে আমার মান সম্মানটা কোথায় যাবে। তাকে আমি অলরেডি, আমার বাড়িওয়ালাকে আমি অলরেডি বলে বাসাটা ভাড়া নিয়েছিলাম, যে 2-4টা রুট পরেই হচ্ছে আমার কাছাকাছি নিজের বাসা, হ্যাঁ। আমার নিজের বাসা, মায়ের বাসা, আমার পার্সোনাল ফ্ল্যাট। তো তারা যখন জানবে যে এইরকম একটা সব ফ্যামিলিকে আমি ভাড়া দিলাম, যে তারা এসেই মারপিট ঝগড়াঝাটি শুরু করলো, সে অলওয়েজ যখন ঝগড়া শুরু করতো, এটা সেটা টান দিতে যেত, ফ্রিজ ধরে টান দিয়ে ফেলতে যাচ্ছে, সোফা ধরে টান দিয়ে ফেলতে যাচ্ছে, এটা করতে, মানে তাকে আমার ধরতে হতো যে প্লিজ প্লিজ আপনি থামেন। তখন তাকে আমার থামাতে হতো। একটা সময় দেখা যেত যে আমি যদি ফার্স্টে বলতাম যে না আমি এটা করবো না, বা এটা আমার পছন্দ হচ্ছে না, সে যখন এগুলো শাউট করতো, আর দেখা যেত যে আমি জাস্ট টোটালি সাইলেন্ট হয়ে যেতাম, শুধুমাত্র এই ভয়ের কারণে। আপনার বাচ্চাটা তখন আপনাদের সঙ্গে? আমার বাচ্চাটা তখন আমার সঙ্গে। ও ট্রমার মধ্যে চলে যাওয়ার কথা এগুলো? অবশ্যই সে ট্রমার মধ্যে চলে গেছে। আমার লাইফের একটা ভুল ডিসিশন আমার বাচ্চাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে, আমি নিজে ফেলছি। এটার জন্য আমি মা হিসেবে যখন আপনাদের মধ্যে এই চিল্লাচিল্লি গুলো হতো বা মারামারি গুলো হতো, তখন কোথায় থাকতো ও? তখন আলাদা রুম ছিল, আলাদা রুমে থাকতো, এবং সে কান্নাকাটি করতো ভয়ে। আপনারা কি এগুলো কখনো মিনিমাইজ করার চেষ্টা করতেন? লাইক দুজনে গিয়ে যে বাবা আমাদের মধ্যে এটা হচ্ছে, তুমি কিছু মনে করো না, বা এরকম কোনো কিছু করতেন, নাকি জাস্ট ও ঝগড়াঝাটি করে চলে যেত, আপনি আপনার রুমে যেতেন, পরবর্তীতে আপনার বাচ্চা জিজ্ঞেস করতো, মানে ওর প্রেজেন্সটা কি থাকতো আসলে? আমার বাবুর প্রেজেন্সটা আমার বাচ্চাটা এত ভয় পাইতো। আমার বাচ্চাটা, সে যখন দেখতো যে মানে আমি মানে কিছু কিছু সময় মানুষ বলে না যে আমার বাচ্চাটাকে আমি অনেক তাড়াতাড়ি বড় করে ফেলছি, আমার সেই 7 বছরের বাচ্চাটাকে সে যখন বুঝতো যে আমরা ঝগড়াঝাটি করতেছি, সে নিজেই সামনে আসতো না। যখন দেখা যেত যে রনি বাসা থেকে বের হয়ে গেছে, আমি নিজে ওর কাছে গেছি, তখন সে আমার কাছে আসতো। ওর এটা ছিল যে আম্মু কি হইছে, মামা কি হইছে, কেন ঝগড়াঝাটি হইলো মামা, বাবা কি চলে গেছে, বাবা বলে ডাকতো, আমি শিখাইছিলাম যে বাবা বলে ডাকবা। তখন বলতো যে বাবা কি চলে গেছে, কেন রাগ হইলো মামা, তুমি কান্নাকাটি করতেছো কেন, এই সেই। মামা ওর কি ওর বাবার সঙ্গে যোগাযোগ ছিল? হ্যাঁ, এটাও আরেকটা সমস্যা। তার বিয়ের আগে তো সে আমাকে জেনেই বিয়ে করছে যে আমার একটা বেবি আছে, বেবিকে মেনে বিয়ে করছে। বিয়ের পরে সে এটা আমাকে বিয়ের আগে বলে নাই যে তার বাবার সাথে তাকে কোনো যোগাযোগ করতে দেওয়া যাবে না। বিয়ের পরে সে আমাকে কিছুদিন পরে বলে যে ওকে ওর বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া যাবে না। পরে যখন এই বিষয়টা নিয়ে আমি না করলাম,
যে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাকে তো আমি ছেড়েই আসছি, আমি তো আপনাকে বিয়ে করেই ফেলছি, এমন না যে আমি এখন সিঙ্গেল আছি, আমি তো আপনার অলরেডি ওয়াইফ। একটা মা বাবা হিসেবে অবশ্যই আমাদের কথা হতে পারে, এবং এটা শুধুমাত্র অ্যাজ এ মাদার ফাদার একটা বাচ্চার জন্য। সে এই ব্যাপারটা একটা সময় টোটালি না করে দিল, যে 1 মাস 2 মাস পরে যে না, ওর বাবার কাছে যেতে পারবে না। তখন আমি যখন বললাম যে কেন, আমার সাথে তো তার কোনো কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, সে আমি বিয়ে করে ফেলছি, আমি আমার মতো লাইফে আছি, ওর বাচ্চার সাথে কেন, আমার বাবা কেন ওর বাবা সরি আমার বাচ্চা কেন ওর বাবার সাথে দেখা করতে যেতে পারবে না। তখন সে বললো যে এখন থেকে আমি বাবা, ওর বাবার সাথে কোনো রকম যোগাযোগ সে করা যাবে না। এবং তার কথা শুনে, তার রাগের কারণে, জিদের কারণে আমি প্রায় অনেক দিন আমার বাচ্চাকে তার দেখাটা কিভাবে হতো, বাচ্চার দেখাটা হতো হচ্ছে তার যে লোকজন ছিল, আমি বাচ্চাকে রেডি টেডি করে দিতাম, তার আগের লোকজন নিয়ে ওর বাবা একটা জায়গায় দাঁড়াতো, তার লোকজন নিয়ে বাচ্চাটাকে দিয়ে আসতো। আবার যখন ওদের ঘোরাফেরা শেষ, সারাদিন টাইম স্পেন্ড শেষ, তখন তার লোকজন নিয়ে আপনার এক্স হাজবেন্ড কখনো আপনার সামনে আসেনি বা বিয়ে নেওয়ার জন্য? না, আমার বাসার সামনে আসেনি। তখন যে তারই লোকজন যে হচ্ছে আমার বেবিকে পিক করে নিয়ে লোকজন আসতো। বলতে তার সাথে যারা কর্মচারী ছিল, লাইক তার এটা কর্মচারীর কাছে 7 বছরের একটা মেয়ে বাচ্চা হয়ে ছাড়া, এটা তো ঠিক হয়নি। বাট আমার কাছে কোনো উপায় ছিল না, সে বসতে দিত, তার কাছেই দিতে হবে। সে সে আমার ভরসার মানুষ, তারা সবসময় আমার সাথে থাকে, কখনোই কিছু হবে না, তুমি নির্ভরসায় ওকে দিতে। ওনার কি আরেকটা সংসার আছে ওই সময়টাতে, মানে আপনার এক্স হাজবেন্ডের? হ্যাঁ, তা তো সংসার আছে, সে তো ডিভোর্স দিয়ে আমাকে। আমরা বাচ্চার ভরণ পোষণ দিত উনি? হ্যাঁ, বাচ্চার ভরণ পোষণ তখন পর্যন্ত উনি বাচ্চার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে? তখন পর্যন্ত ভরণ পোষণ বলতে লাইক স্কুলের খরচ এগুলো সমস্ত কিছু সে বিয়ার করে চলেছে। এক্ষেত্রে আপনার প্রেজেন্ট হাজবেন্ড যিনি ছিলেন, তার বক্তব্য কি ছিল যে না, আমি খরচ সমস্ত কিছু দিব, কন্ট্যাক্ট অফ করে দাও? ও আচ্ছা, আপনি আমার এক্স হাজবেন্ডের কথা জিজ্ঞেস করছেন? আমি জানতে চাচ্ছি, আপনি বলেন, আবার কোনো সমস্যা নেই। আমার এক্স হাজবেন্ড বিয়ের পর কিছুদিন হচ্ছে মেবি দিছে, কিছুদিন, এটা খুব রেগুলার না। বাট ওই যে সে যখন আমার হাজবেন্ড রনি, সে যখন বলে দেয় যে না, ওর বাবার সাথে দেখা করতে যেতে পারবে না, তখন হচ্ছে খরচ নেওয়া সে বন্ধ করে দেয়, যে ওর সব খরচ আমি দিব। কারণ সে যখন বলবে যে আমি সব খরচ দিচ্ছি, আমি সব দিচ্ছি, তাহলে কেন ওর বাবার সাথে দেখা করতে যেতে দিবা? তো এই কাজটাই সে করে, সে বলে যে ওর যা লাগে সব আমি দিব, বাট ওর বাবার কাছেও যেতে পারবে না। এই একটা কারণে হতে হতে যে আচ্ছা ঠিক আছে, আমিও মেনে নেই। তো কিছুদিন আসলেই তার কথা শুনে আমার মেয়ে তার বাবার কাছে যেতে পারে নাই, এবং এটা আমার মেয়ে ভীষণ ভাবে মিস করতো, যে বাবাকে মিস করতেছি, মামা আমি একটু বাবার কাছে যেতে চাই। ওর বাবার এটা কি ছিল তখন? ওর বাবা অবশ্যই ফোন টোন দিত, ওর বাবার আপনারা রেসপন্স করতেন না? আমি নিজের সংসার বাঁচানোর জন্য আমি ওর বাবার ফোন টোন ধরতাম না। একটা সময় বলে দিলাম যে না মারি, আমার তোমার সাথে দেখা করতে আসবে না। আপনাদের কোনো কাস্টাডি হয়েছে আপনার আগের বাচ্চা নিয়ে? না, কোনো কাস্টাডি বা কিছু আইনগত ভাবে কিছু হয়নি। আপনাদের মধ্যে মিউচুয়াল ডিসিশন কি ছিল? মিউচুয়াল ডিসিশন এটাই ছিল যে আমার মেয়ে আমার কাছে থাকবে, এবং সেটা মেনে নেয় যে ছোট একটা বেবি নিয়ে আমি কি করব। ওকে, সো কেই বা পালবে আমার বেবিটা, সেটা একা থাকে, তার মা থাকে। তো আপনার বেবির জন্য হলেও আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার কনভারসেশন করতে হতো এবং কথাবার্তা বলতে হতো, এবং যেটা আপনার বর্তমান হাজবেন্ড পছন্দ করতো না। একটা সময় সে তার সাথে দেখাশোনা সবই অফ করে দেয়, এবং আমিও দেখা যায় যে তার কথা শুনে বাচ্চাটার সাথে তার বাবার সাথে দেখা করা বন্ধ করে দিই। তারপর তো আস্তে আস্তে আমার যখন মনে হলো যে একদিন, যেমন আরেকটা কথা, যে আমার বাচ্চাটার সে কি পরিমাণ ট্রমা ফেস করছে। একদিন রাতে এরকম ভাঙচুর হচ্ছে, রাতের বেলা ভাঙচুর হচ্ছে আমার বেবি তার রুমে। তো ভাঙচুরের একটা পর্যায়ে আমি শুনতে পেলাম যে আমার মেয়ে কাঁদতেছে। তা আমি যখনই জাস্ট আমার মেয়ের রুমে যাওয়ার চেষ্টা করলাম, সে আমাকে বলতেছে যে ওর রুমে যাওয়া যাবে না। আমি বললাম যে কেন ওর রুমে যাবো না, ও কান্নাকাটি করতেছে, আমি একটু পরে আসছি, আপনি একটু দাঁড়ান, আপনি একটু বসেন, আপনি একটু শান্ত হন, আমি আসতেছি। সে বললো যে না, সে যদি ওই রুমে যাও আরো বড় কিছু হয়ে যাবে। তখন মানে তার যে রাগ, তার যে চোখ দেখে মনে হলো যে হয়তোবা সে আমার বাচ্চাটার সামনে কিছু করতে পারে, বা আমার গায়েও যদি হাত তোলাই স্টার্ট করে দেয়, সেই ভয়ে সেই রাতে আমি আমার বাচ্চাটার কাছে সে আমাকে যেতে দেয় নাই। এবং তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাটা কান্নাকাটি করেই ঘুমাইছে, এবং আমি প্রেগনেন্ট অবস্থায় সে সারা রাত আমাকে বসায় রাখছে ডাইনিং টেবিলে, সারা রাত বসায়, কিছুক্ষণ চুপ থাকে, কিছুক্ষণ ঝগড়া করে, কিছুক্ষণ সে টানাটানি করতে যায়, এটা টান দেয় সেটা টান দেয়, গ্লাস ভেঙে ফেলতে যায়, এটা করে সেটা করে, সারা রাত এইরকম সে একটা মানসিক যে স্ট্রেস আমার বাচ্চাকেও দিচ্ছে, সে আমাকেও দিচ্ছে।
তো আস্তে আস্তে আমার যখন একটা সময় মনে হলো যে তার এইসব ব্যাপার দেখে যে আমি আসলে ভুল করে ফেলছি, এই চিন্তাটা আমার যখন মনে হলো যে এরকম লাইফ তো আমি চাইনি, এরকম একটা মানে আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্বাধীন না, আমি পার্সোনালি স্বাধীন না, বা তার কাছে যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, যখন আমার মনে হলো যে না এরকম লাইফ আমি চাইনি, তখন আমার মনে হলো যে না আমি তার কাছে সেফ না, আমার বাচ্চাও তার কাছে সেফ না। তার মধ্যে আরেকটা কথা উঠে আসে যে এই কথাটা আমি মিস করে ফেলতেছি, যে একটা সময়ে যে তার যে আরাবিয়ান বোরকা কালেকশন আছে, আরাবিয়ান বোরকা কালেকশনটা তার তো কোনো ইনকাম সোর্স নেই, তার ফ্যামিলিগতভাবে সে ব্যবসা করার জন্য 1 টাকাও পায়নি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে তার যে কি বলে এই বিজনেসের উৎপত্তিটা কোথায়, বিজনেসের যে ফান্ড কোথা থেকে আসলো? তার এই আরাবিয়ান বোরকা কালেকশনের যে ফান্ড, এটা দিয়েছে তার বড় ওয়াইফ, এবং সে প্রাউডলি আমাকে একটা সময় বলে যে আমার বড় ওয়াইফ তার মা বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাকে টাকা দিচ্ছে, 2-3 কোটি টাকা দিচ্ছে, এগুলা দিয়ে আমি শুরু করছি। এবং তার যে দ্বিতীয় ওয়াইফ আছে, এটা আমি বিয়ের পরে জানতে পারি যে তার দ্বিতীয় ওয়াইফ আছে। ওকে, সো আপনি 3 নাম্বার ছিলেন? হ্যাঁ, আমি 3 নাম্বার ছিলাম। এটা আমি বিয়ের পরে জানতে পারি যে তার দক্ষিণ খান, যে তারা পার্মানেন্ট স্থানীয়, দক্ষিণ খানে তার আরেকটা ওয়াইফ থাকে। এগুলা নিয়েও তার সাথে আমার একটা ঝগড়া মতবিরোধের সৃষ্টি হয় যে আপনি আমার কাছে এত বড় কথা লুকালেন, আমি আপনার সাথে থাকবো না। তো একটা সময় যখন আমি তাকে বললাম যে আমি তার সাথে থাকবো না, তখন সে আমাকে বলল এই পার্টটা থেকেই আমার মনে হলো যে আমি আসলে তার কাছে জিম্মি হয়ে গেছি। বিয়ের দিন তো কোনো মেয়ে কোনো কিছু পরে সাইন করে না, জাস্ট এনে বলে যে কাবিননামাটা সাইন করো। বিয়ের দিন আমি কাবিননামাটা সাইন করি, কাবিননামার পাশে সে একটা স্ট্যাম্পে আমার সাইন নিয়েছিল, বলেছিল যে এটা বিয়ের স্ট্যাম্প। পরবর্তীতে আমি যখন তাকে বলি যে দেখেন আমি আপনার সাথে থাকবো না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিতে চাই বা আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, তার ওয়াইফের ঘটনা জানা পড়ে, তখন সে আমাকে বলে যে তুই আমাকে কখনো ডিভোর্স দিতে পারবি না। আমি বললাম যে কেন? অবশ্যই ডিভোর্স দেওয়ার রাইট আমার আছে, আমি যদি না, আপনি আমাকে ডিভোর্স না দিলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, এই ঝগড়া করে আমি এই কথাটা বলি। তখন বলে যে বিয়ের দিন যে স্ট্যাম্পের সাইন নিয়েছি, ওই স্ট্যাম্পের মধ্যে লেখা আছে যে আমি তাকে কখনো আমি পার্সোনালি আমি একতরফা ভাবে কখনো তাকে ডিভোর্স দিতে পারবো না। আমি যদি তাকে ডিভোর্স দিই তাহলে সে আমার নামে লিগালি অ্যাকশনে যেতে পারবে, সে আমার কাছে টাকা চাইতে পারবে, সে নানা রকম ভাবে আমার লিগালি অ্যাকশন আমার নামে নিতে পারবে। সে যখন এই কথাটা বলে তখন আসলেই আমি চিন্তা করি যে আসলেই তো আমি স্ট্যাম্প পেপারটা দেখিনি, পেপারে কি লেখা ছিল। আমি যখন আমার ফোনে দেখলাম যে কি আছে স্ট্যাম্পের মধ্যে, আমি স্ট্যাম্পের মেইন কাগজটা খুঁজে পাই না, তখন তো সে যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। এবং আমার কাছে কাইন্ড অফ মনে হয় যে আমি ফেসে গেছি। একটা সময় তার কাছে আমার মনে হয় যে আমি তার কাছে এসে ফেসে গেলাম এবং আমি তার হাতে জিম্মি হয়ে গেলাম। এবং এই ঘটনাটা তো আছেই যে আমি তাকে যে আমি ডিভোর্স দিয়ে দিব, এই ব্যাপারটা আমার মধ্যে থেকে সরে গেল, যে আমি যদি তাকে ডিভোর্স দিয়ে দিই আমাকে জেলে যেতে হবে, এইরকম একটা ভয়ে সে আসলেই আমাকে ফেলে দিল। তারপরে যে ঘটনাটা, যে তার আরাবিয়ান বোরকা কালেকশন, সে যখন আমাকে বলে যে আমার বড় বউ আমাকে টাকা দিচ্ছে, আমার ছোট বউ আমাকে টাকা দিচ্ছে, আমার ছোট বউয়ের মা পুলিশ অফিসার ছিল, তার পেনশনের টাকা প্রায় 18-20 লাখ টাকা আমি নিচ্ছি, আমি ব্যবসায় খরচ করছি, তাহলে তুমিও আমাকে কিছু টাকা দাও। পরে আমি যখন বললাম যে দেখেন আপনি জানেন যে আমার পক্ষে টাকা দেওয়া পসিবল না, সে আমার কাছে বেশ কিছু টাকা দাবি করে, 20 লাখ 30 লাখ। একটা সময় সে এটাও বলে যে পারলে তোমার মামা চাচার কাছ থেকে ধার এনে দাও, পরে হয়তো আমি দিয়ে দিব। এটা কিন্তু কখনোই আমরা জানি যে একটা ধার নিলে এটা কখনো কেউ দিতে চাবে না, এবং এটা আমি বুঝতে পারি যে এটা তার জাস্ট একটা কথা। আমি বলি যে আমি কখনোই আমার মামা চাচার কাছ থেকে আপনাকে ধার এনে দিতে পারবো না। তখন সে বলে যে তোমার ফ্ল্যাট বিক্রি করো, বা তাদের মতো আমার বড় বউ যেমন একটা ফ্ল্যাট ছিল, হ্যাঁ আমার বাবার দেওয়া একটা ফ্ল্যাট আছে, তো সে পরে যখন বলে যে আমার বড় বউ যেমন কি বলে তাদের জায়গা বন্ধক রেখে টাকা এনে দিচ্ছে, তুমিও সেরকম কিছু সিমিলার। এটা কি বেবি হওয়ার পরে না সময়টা? অলমোস্ট তখন আমার বেবি হওয়ার প্রায় সময় কাছাকাছি, তখন সে আমার উপরে এসব কথা বলে। তখন আমি বলি দেখেন আমার পক্ষে কখনোই পসিবল না, আর এই ফ্ল্যাট বন্ধক রেখে এগুলা তো পসিবলই না। এগুলা থেকেও যখন সে আমার কাছে টাকা দাবি করলো, তখন আমার মনে হলো যে এই লোকের সাথে আমার ফিউচার আসলে অন্ধকার। সে যখন এই পর্যায়ে এসে পড়ছে, এই লোকের সাথে আমার আসলে টেকা যাবে না। বাট বাই দ্যাট টাইম আমার বাবু হওয়ার সময় হয়ে গিয়েছিল, তো এই সময় আমি কোথায় যাব? তো জাস্ট চলার মতো চলতেছিল।
পরে যখন বেবিটা হয়ে গেল, তারপরে যখন এক্সট্রিম লেভেল চলে গেল, আমার বাবু হওয়ার পরে আমার মা আমার বাসায় আসে। দেখা যায় যে সে আমার মায়ের সামনে মায়ের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, নানা রকম বিহেভিয়ার তার। তখন আর কি আমার মনে হলো যে না, এর সাথে এখন আর সংসার করা যাবে না। এটাই আমার টাইম, যেহেতু বাবুটা হয়ে গেছে, আমার মনে হলো যে না, এখন আসলে তাকে আমার ছেড়ে দেওয়া উচিত। তার সাথে সংসার আমি আর করতে পারবো না। যখন আমি তাকে এই ডিসিশনটা জানালাম, তো দীর্ঘদিনের একটা ঝগড়া, এই বছরের প্রায় শুরু থেকে তার সাথে আমার ঝগড়া, জানুয়ারি থেকে তার সাথে ঝগড়া। 2024 জানুয়ারি। 2024 আমার বেবি হলো কত? বেবি হচ্ছে 2023 অক্টোবরের মাসে, অক্টোবরের 10 আপনি তারিখে। ফাইনালি তাকে ডিভোর্স দিবেন বা আপনারা সংসারটা করবেন, এটা জানিয়েছেন কবে? মানে এটা জানিয়েছি বাবু হওয়ার পরে। বাবু হওয়ার পরে? তার আগে তো আপনাদের ঝগড়াঝাটির মধ্যে কথাগুলো আসতো, হচ্ছিল। তো যেহেতু আমার বাবু হওয়ার সময় হয়ে গেছিল, তো ওই সময় আসলে এক্সট্রিম লেভেলে কোনো ডিসিশন নেওয়ার মতো আমার শারীরিক মানসিক কোনো পর্যায়ই ছিল না। তো আমি জাস্ট চুপ করেছিলাম যে আমি আরেকটু দেখি। ঝগড়াঝাটি হলে কিন্তু অনেক সময় কাপলরা কিন্তু এটা মুখে বলেন যে না, সংসার করবো না, তোমার ডিভোর্স দিয়ে দাও। এগুলো নিশ্চয়ই আপনারা বলেছেন, কিন্তু ওনার জায়গা থেকে উনি কখনোই এটা চায় নাই? না, ওনার জায়গা থেকে ছিল যে মানে আমি যদি ডিভোর্স দিব, এটা তার খুবই এগোতে লাগবে, ডিভোর্স দিলে সে আমাকে দিবে, এই কথা সে আমাকে বলেছে। আচ্ছা, বাট সে কখনো আপনাকে বলে নাই যে আমি তোমাকে ডিভোর্স দিব? হ্যাঁ বলছে, ঝগড়ার সময় বলছে যে ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা, এই কথা তো বলছে। ফাইনালি আপনি আপনার জায়গা থেকে ডিসিশন দিলেন যে আপনি ডিভোর্স নিতে চান? হ্যাঁ, ডিভোর্স নিতে চাই। তারপরে উনি কি বললো? তারপরে হচ্ছে কিছুদিন সে বলে ঠিক আছে, থাকবো না তোমার সাথে, আমি ডিভোর্স দিয়ে দিব। আবার সে আমার সাথে মিল করার চেষ্টা করে। আবার দেখা গেল যে মানে যতবার ঝগড়া হতো উনি মিল করতো? উনি মিল করতো, কাইন্ড অফ উনি মিল করতো, আমিও মিল হয়ে যেতাম, এরকমই। তো এই বছরের জানুয়ারি থেকে যখন ব্যাপারগুলো এক্সট্রিম লেভেলে চলে গেল, যখন আমিও একটু এক্সট্রিম হয়ে গেলাম যে না, আমার পক্ষে আসলেই আর সম্ভব না। এক্সট্রিম বলতে দুজনের এক্সট্রিম? এক্সট্রিম বলতে আমি আসলে আস্তে আস্তে যে একটা ডিসিশন নেওয়া, যে আমি আসলে ডিসিশনটা নিয়ে নিই। যে তখন পর্যন্ত আপনাদের কনজুগাল লাইফ ছিল, নাকি ওনাকে আপনাকে বাসায় আসতে না করে দিয়েছেন? এটা প্রায় বাসায় আসতে না করে দিয়েছি, হ্যাঁ, জানুয়ারির পর থেকে আমি তাকে, যে আমরা যে ভাড়া বাসায় ছিলাম, আমি বললাম যে দেখেন, আমার কিছুদিন সময় দরকার, আপনি যেইভাবে আমাকে মানসিক প্রেসার দিচ্ছেন, আমাকে কিছু সময় দেন, আপনি আমার কাছ থেকে কিছুদিন দূরে থাকেন। আমি এই কথা বলার পরে সে বাসায় আসা বন্ধ করে দেয়। আমি তাকে বলি যে বাসায় আসেন না, সেও আসে না। এবং যখন আস্তে আস্তে আমার আসলে আমি ডিসিশনটা নেই যে আমি তার সাথে থাকবো না। এটা কোন মাসে গিয়ে? জানুয়ারির পরেই আমি তাকে বলি যে দেখেন, আমি আসলে ভাড়া বাসায় আর থাকতে চাচ্ছি না, আমি আমার বাসায় ব্যাক করতে চাচ্ছি। তো এই ডিসিশনটা নিতে আমার 2-4 মাস সময় লাগছে। 2-4 মাস বলতে কিছুদিন সময় লাগছে। আর যেহেতু আমার 2টা বেবি, হুটহাট করে তো 2টা বাচ্চা নিয়ে কোথাও চলে যাওয়া যায় না, নিজের জিনিসপত্র নিয়ে, বাচ্চাদের জিনিসপত্র বাচ্চা নিয়ে তো হুটহাট করে কোথাও দৌড় দেওয়া যায় না। পরে যখন আস্তে আস্তে বললাম যে দেখেন, আমি এই বাসায় থাকতে চাচ্ছি না, আমি আমার বাসায় চলে যেতে চাচ্ছি, আপনি আমাকে কিছুদিন, এটা না হলে আমাদের ডিভোর্স ফাইনালি থাকুক, আমি কিছুদিন আমার বাসায় থাকি, এই প্রস্তাবটাও আমি তাকে দিয়েছিলাম। এর আগে কি আপনারা এরকম কখনো সেপারেশনে গেছেন? যে সেপারেশনে এই প্রথম যাওয়া? এবং আমি তাকে বলি যে আমাকে কিছুদিন সময় দেন, আমি না হলে কিছুদিন আমার বাসায় থাকি, পরে না হলে ডিসিশনটা নেওয়া যাবে। তখন তার কথা হলো যে না, বাসা থেকে বের হওয়া যাবে না। তার কথা হচ্ছে যে বড় বাসায় থাকতে হবে, বাসা থেকে বের হওয়া যাবে না, বাসা ভাড়া নিচ্ছ, এখানেই থাকতে হবে, মায়ের বাসায় তুমি ব্যাক করতে পারবা না। তখন এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো যে আমি যদি যেতে চাই তাহলে আমি কেন যেতে পারবো না? আমার যদি মনে হয় যে আমি এখানে ভালো নাই, তাহলে আমি যদি আমার মায়ের বাসায় যে একটু ভালো ফিল করি বা একটু ইজি লাইফ ফিল করি, ইজি থাকতে পারি, তাহলে আমি কেন যেতে পারবো না? তখন যখন আস্তে আস্তে আমি শুরু করলাম যে না, আপনার সাথে আমি আসলেই আর থাকতে চাচ্ছি না। এর মধ্যে তো রোজা স্টার্ট হয়ে গেল মার্চ মাস থেকে। তো মার্চ মাস থেকে তার একটা সময় আমাদের যোগাযোগ টোটালি অফ, কন্ট্যাক্ট অফ। সেও আমাকে ফোন দেয় না, আমিও তাকে ফোন দেই না। আমার বাসাটায়, আমি যে ভাড়া বাসায় ছিলাম, আমি বাড়িওয়ালাকে বলি যে আপনি টুলেট লাগিয়ে দেন, তারা টুলেট লাগাই দেয়। এবং সে যখন ফাইনালি দেখে যে বাসায় টুলেট লাগাইতে বলছি, এর মধ্যে সে খরচ দেওয়া বন্ধ করে, যেহেতু সে আসা যাওয়া করতেছে না, সে আমার খরচ দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো সে যখন ফাইনালি দেখে যে আমি বাসা থেকে চলে যাচ্ছি এবং তার সাথে আমার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে, এই রমজান মাসে পুরো মাসটাই ধরতে গেলে তার সাথে আমার কথা হয় নাই, সর্বোচ্চ 1 থেকে 2 বার ফোন করা হয়েছে। তো যখন সে বুঝে যে আমি তার হাতের নাগালের বাইরে চলে গেছি,
তখনই হচ্ছে সে আমার উপরে এই চড়াই হওয়া শুরু করে। হাতের নাগালের বাইরে চলে গিয়েছিলেন আপনি, মানে এটা কেন হাতের বলছেন? নাগালের বাইরে চলে গেছি বলতে মানে তখন আর কোনো কথা শুনতেন না, ইচ্ছে মতো করছেন কোনো কথা আমি তার শুনি নাই। তখন তার সাথে আমার ফোনে কিছু গালাগালি হয়, সেও আমাকে কিছু গালাগালি করে, আমিও তাকে এতদিন কিন্তু কখনো আমি তার মুখের উপরে একটা কোনো কথা বলিনি। একটা সময় দেখা গেল যে আমি আর পারতেছি না, যখন আমাকে অনেক নোংরা টাইপের কথা বলতেছে, অনেক গালাগালি করছে, তখন আমিও তাকে কিছু গালাগালি করি। তখন যখন কন্ট্যাক্ট অফ হয়ে যায় তখনই আর কি, আমি তো বুঝতে পারিনি, তখন আমি তো ভাবছিলাম যে সে হয়তো আমার কাছে সরে গেছে বা রাগ করে আছে, যাই হোক আমি আমার মতো আমার বাসায় ফিরে যাব। তো এই যে আমার এই বাসায় থাকতে থাকতে যে আমার একটা মৃত্যুর দিন এসে পড়বে, এটা তো আসলে কখনোই কল্পনা করিনি। এই যে রমজান মাসটা শুরু হলো, তো মার্চ মাস থেকে শুরু হলো, এপ্রিলের 10 তারিখে আমার সাথে এই ঘটনাটা ঘটে এবং এপ্রিলের 11 তারিখে রোজার ঈদ হয়। রোজার ঈদের ঠিক একদিন আগে এই আমার জীবনে এই মৃত্যুর দিনটা সে নিয়ে আসে। তো এটা কি আপনি তখন আপনাদেরই ভাড়া বাসায় ছিলেন? হ্যাঁ, আমাদের যে ভাড়া বাসাটায় ছিলাম, জানুয়ারিতে সেপারেশনে চলে যাওয়া, হ্যাঁ এপ্রিলের এই সময় এপ্রিলের 10 তারিখে এই যে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস উনি আসেননি বাসায়? না, 3 মাস সে উনি একদমই আসে নাই। না, একদম আসে নাই বলতে প্রথম একটু আসছে, বাট খুব বেশি স্টে করে নাই। পরে লাস্টের দিক দিয়ে একদমই আসে নাই। ওকে, সো এবং এটা আপনাদের আর মিটিগেট করার কোনো চেষ্টাও ছিল না বোথ সাইড থেকে? না, আমার নাকি উনি চাইতো যে মিটিগেট করে ফেলি? উনি চাইছে, বাট আমি আর চাইনি। লাস্টের দিকে আমি শক্ত হয়ে গেছিলাম যে না, আমি আর চাচ্ছি না। তো এই যে ওনারও বেশ কিছু আমরা দেখলাম ভিডিও উনি লাইভ করেছেন, ওখানে ওনার যে বোল্ড এক্সকিউজ ছিল আপনার সম্পর্কে, সেটা হচ্ছে আপনি পরকীয়ায় জড়িত ছিলেন এই সময়টাতে। এটা কতটুকু সত্য? এটা সত্যই না, এই ব্যাপারটা একদমই মিথ্যা। তার সাথে তার ওয়াইফ, মানে আমি কেন বলছি আপনাকে, যেহেতু এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে, সো আপনি যদি ডিনাই করেন এবং উনি যদি কোনো প্রুফ নিয়ে আসে হাজির, সে কোনো প্রুফই আনতে পারবে না। অ্যাটলিস্ট আমার পরকীয়া করেছি, সে যেটা বলেছে যে আমি হাতে নাতে আমাকে ধরেছে, সে কিন্তু লাইভে এই কথাটা বলেছে, যেহেতু তার লাইফটা এখন আর নাই। সে লাইভে বলেছে যে আমাকে হাতে নাতে ধরেছে। লাইভটা কেন নাই? লাইভটা তার যে আরাবিয়ান বোরকা পেজের কালেকশন থেকে সেই লাইভে আসছিল, এই পেজটা এখন হয়তো বা ডিলিট হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেটেড আছে, এই জন্য লাইভ গুলো নাই। তো সে লাইভে বলছিল যে আমাকে নাকি হাতে নাতে সে ধরছে। তো হাতে নাতে ধরতে বলতে অবশ্যই একটা ছেলে মানুষের সাথে আমাকে হাতে নাতে ধরছে। তো ছেলে মানুষটা কোথায়? সে যদি আমাকে হাতে নাতে ধরে থাকে একটা ছেলে মানুষের সাথে, ঠিক আছে, আমি তো আসি, আমাকে তো সে পরেও ধরতে পারবে। সে তার নজরটা তো যাবে যে আগে ছেলেটার দিকে, চাই ছেলেটার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কেন ওর সাথে আসছেন, ছেলেটাকে তো সে ধরার চেষ্টা করবে। কারণ আমি তার কোথাও পালাই যাচ্ছি না, আমাকে তো সে চেনে, আমি তো তার বউ, আমি তো আছি। সে যে বললো যে হাতে নাতে আমাকে ধরছে, তার কাছে কোনো হাতে নাতে কোনো দিনই কোনো ছেলে মানুষের সে আমার সাথে আমাকে ধরে নাই, টোটালি মিথ্যা একটা কথা। এই যে সে আমাকে খুন করার চেষ্টা করছে। ওই দিন কি ঘটেছে একটু বলেন তো আমাকে বিস্তারিত, একদম শুরু থেকে। আচ্ছা, তো বিস্তারিত বলতে গেলে এপ্রিলের 10 তারিখে রোজার মাসে চাঁদ রাতের দিন, টোটালি তো তার সাথে সম্পর্ক প্রায় ছিলই না বলতে গেলে। তো হঠাৎ করে হচ্ছে দুপুর 1টার দিকে, এপ্রিলের 10 তারিখে দুপুর 1টার দিকে তারা বাসায় ঢুকে। আমার হাজবেন্ড রনি, তার সাথে যে দুইজন কর্মচারী সবসময় থাকতো, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো, ইউনুস এবং আলামিন এবং অজ্ঞাত একজন লোক নিয়ে সে বাসায় ঢুকে। এবং সেই সময়টায় আমি জোহরের নামাজ পড়তেছিলাম, ঠিক 1টার একটু পরের ঘটনা, 1টা থেকে 1:30টার মাঝের ঘটনা। আমি নামাজরত অবস্থায় ছিলাম। তো বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার বেবি 2টা ছিল, আমার কাজের বুয়া ছিল, কাজের বুয়া কাজ করতেছিল। তো এমন সময় আমি যেহেতু নামাজরত অবস্থায় ছিলাম, আমি তাকে খেয়াল করিনি, আমি আমার রুমে ছিলাম। সে ঢুকেই হচ্ছে আগে আমাদের সবার ফোন নিয়ে নেয়, যাতে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারি। সঙ্গে সঙ্গে সে ঢুকে আমার ফোনটা নিয়ে নেয় এবং হচ্ছে তারপরে আমার ফোন নিয়ে, আমার তো রুমে ছিল, সে একবার রুমে ঢুকছে, আমি দেখছি যে সে আসছে, আমি তো নামাজ পড়তেছিলাম। তার সাথে যে এতগুলা মানুষ আসছে সেটা কিন্তু আমি দেখিনি, তারা তো বাইরে দাঁড়ায় আছে। তার সাথে 3 জন আমার মাকে, আমার বোনকে এবং হচ্ছে কাজের বুয়াকে আটকায় এবং সে ডাইরেক্ট আমার রুমে ঢুকে যায়। রুমে ঢুকেই সে আমার ফোনটা নেয়। ফোনটা নেওয়ার পরে হচ্ছে যে আমি নামাজরত অবস্থায় সে আমাকে টেনে তুলেই চড়থাপ্পড় শুরু করে। এমন না যে মানুষ কিন্তু এসে আগে একটু ঝগড়া করে, কথা বলে বা একটা কথা বলার সুযোগ দেয়, সেই দিন তার সাথে মানে
একটা শব্দ আমার হয় নাই। সে আমাকে ঢুকে কোনো কথা বলার, কোনো চিৎকার করার সুযোগ দেয় নাই। হয়তো বা আমি যদি একটাবার চিৎকার করতাম বা একটাবার বুঝতাম যে সে কোনো অ্যাটেম্পট নিয়ে আসছে, আমি যদি একটাবার আমার মাকে যদি ডাক দিতাম, হয়তো বা আজকের এই ভয়ঙ্কর ঘটনাটা আমার সাথে অল্প কিছু হতো, বেশি কিছু এইরকম অবস্থায় নাও যেতে পারতাম, আমি যদি ডাক দিতে পারতাম। কি হলো? সে ঢুকেই আমাকে মার দেওয়া শুরু করে। সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, রডের মতো কিছু, একটা ভারী রিক্সার বা সাইকেলের চেনের মতো পেঁচায় আসছিল। সে বাইরে থেকে নিয়ে আসছে? সে পেঁচায় আসছে, বাইরে থেকে ওভাবেই Okay. ঢুকছে। এবং আমি যে নামাজরত অবস্থায় ছিলাম, ঢুকেই সে আমাকে টান দিয়ে উঠাই আমার হিজাবটা খুলে, নামাজের হিজাবটা খুলে। নামাজের হিজাব খোলার পরে হচ্ছে সে আমাকে চড় থাপ্পড় শুরু করে, হাত দিয়ে যে ঘুষি দেয় আমার মাথার এখানে কেটে যায়, এবং ডক্টরের মতে হচ্ছে আমার মাথার হাড্ডি বের হয়ে গেছিল, মাথার যে কাটাটা, ওই চেন দিয়ে? ওই চেন দিয়ে সে ঘুষি মারে। তারপরে হচ্ছে সে আমার গলা চাপ দিয়ে ধরে, এবং আমি যে চিৎকার করবো এই একটা সেকেন্ড সময়ও সে আমাকে দেয় নাই। আমার মা, বোন, কাজের বুয়া কেউই বুঝতে পারছেন যে ঘরের মধ্যে আমাকে কিন্তু মারা হচ্ছে। তো সে গলা চাপ দিয়ে ধরে আগে হচ্ছে সে সাথে করে ছুরি নিয়ে আসে। সে ছুরি দিয়ে প্রথমে হচ্ছে আমার মুখটা এখান থেকে এই পর্যন্ত কাটে, এবং এটা আমার সাথে নিয়ে আসছিল। ছুরি সে সাথে নিয়ে আসছে, বাসা থেকে নেয় নাই, সে ছুরি সাথে নিয়ে আসছে। এবং হচ্ছে আমার মুখটা কাটার পরে হচ্ছে আমার এই গাল ওপেন হয়ে গেছিল, এবং সাথে সাথে আমি হচ্ছে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার এর আগে কিন্তু আপনাদের মধ্যে মারামারি হলে এই ধরনের, এই রকমের এক্সট্রিম লেভেলের আপনারা দুজনেই মারামারি করতেন? দুজনে মারামারি করে। সে দুইবার জাস্ট আমার গায়ে হাত তুলছে, এবং সেটা কম কম ছিল, কম লেভেলের। আপনার জায়গা থেকে কোনো প্রতিবাদ ছিল না? আপনার জায়গা থেকে স্ল্যাপ ক্ল্যাপ করা বা এরকম না কোনো না কিছু না কখনোই করেননি আপনি? না, কখনোই তার সাথে যে আমি মারামারি করবো ওই রকম চেষ্টা আমি অনেক সময় দেখা যায় রিপ্লাই হিসেবে আপনি একটা থাপ্পড় মেরে দিলেন, এরকম কাজ আমি কখনো করেননি। ওকে, ফাইন। তো আমি যখন আমার চেহারা কাটার পরে যখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, হঠাৎ করে আমার মনে হলো যে আমার ফেসের উপরে কিছু একটা পড়ছে, কিছু একটা পড়ছে, ধারিম করে ভূমিকম্পের মতো বা ধসে পড়ছে। তো তখন তো আমি বুঝি না, ওনার টার্গেট কি ফেসটাই ছিল? তার টার্গেটটাই আমার ফেস ছিল, এবং তার টার্গেট আমাকে খুন করার ছিল। আমি আজকে বেঁচে আছি এটা আল্লাহর রহমত, আমার হায়াত আছে দেখে আমি বেঁচে আছি। তার টার্গেট ছিল আমাকে খুন করার, যে একবারেই ওকে আজকে শেষ করে দিব। আমি যে আসলেই এত বড় একটা মার খেয়ে যে আমি বেঁচে থাকবো এটা সে আসলে চিন্তা করতে পারে নাই। তো টার্গেটটা ফেসে ছিল, সে মনে হলো যে ধারিম করে কিছু দিয়ে একটা বাড়ি দিছে। তো সেটা যেটা ছিল আমার ড্রেসিং টেবিলের একটা বসার টুল ছিল, খুব বেশি হেভি মিরর লাগানো একটা টুল ছিল। ওই টুল দিয়ে যখন সে আমার মুখে বাড়ি দেয়, আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গেছিল। আমার চোয়ালের এক পাশে চোয়াল উপর থেকে খুলে ভেঙে গেছিল, এবং এক পাশের চোয়ালের হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তো টোটাল ফেসটা আমার বলতে গেলে ফেস ছিল না, যে রক্তমাখা ছবিগুলো আপনারা আমার দেখছেন। তো একটা সময় আমার মা যখন, তারা তো তিনজন আমার মা বোনকে গার্ড দিতেছে, তা আমার হঠাৎ করে আমার মার যখন মনে হলো যে কিছু একটা সমস্যা আছে, তোমরা তিনজনে এইভাবে ঘরে ঢুকে দরজা লাগাই দিলা, কারণটা কি? তখন দেখতেছে তারা কিছু বলতেছে না, তারা চুপচাপ আছে। তখন আমার মা আমার কাজের বুয়াকে বললো যে তুমি বের হও। আমার কাজের বুয়াকে বললো যে তুমি বের হও, বের হয়ে দরজাটা খোলার চেষ্টা করো, বাইরে যাওয়ার চেষ্টা করো, বাড়িওয়ালা টাড়িওয়ালা কিছু একটা ডাক দাও, কিছু একটা সমস্যা আছে। যখন তারা দেখতেছে, তারা বলছে চুপ করেন চুপ করেন, এরকম একটা কিছু মোবাইল টোবাইল নিয়ে নিচ্ছে। তখন এই অবস্থায় হচ্ছে আমার মায়ের এই চিল্লাচিল্লির কারণে বুয়া যখন বের হতে যায়, তখন হচ্ছে আমার যে তিনজন গুন্ডা, ওই গুন্ডারা বের হয়ে যায়, এবং গুন্ডারা অনেকে ডাক দেয় যে ভাই চলেন। এইটা বলার পরে আমার মা যখন ইমিডিয়েটলি রুমে এসে দেখে যে আমি মরার মতো পড়ে আসছি, আমার মা টান দিয়ে ওঠানোর পরে জাস্ট একটা চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, আমার মেয়েকে তো মেরে ফেলছে কোনো মতন। জাস্ট আমি রক্ত মাখা মুখ নিয়ে বারান্দায় যা চিল্লাচিল্লি করি। আপনি বের হতে পেরেছেন তার মানে ওখান থেকে? হ্যাঁ, ও তো চলে গেছে, রনি তো বের হয়ে গেছে, করেই সবাইকে নিয়ে চলে গেছে, সবাইকে নিয়ে এসে বের হয়ে গেছে। আমার মা এসে কোনো মতো আমাকে জাস্ট টান দেওয়ার পরে কোনো মতো আমার একটা সেন্স আসছে, আমি বুঝতে পারছি ততক্ষণে যে আমাকে খুন করে ফেলার চেষ্টা করতেছে। আমি জাস্ট চিল্লাইতে বারান্দায় গেলাম, যেটা আমার ভিডিওতে দেওয়া আছে, যে আমার বারান্দা ভরা রক্ত, এই রক্ত 4 তলার বারান্দা থেকে নিচতলায় পড়ছে। তো আমি জাস্ট মানুষকে এটাই চিল্লাইতেছিলাম যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার মনে হয় যে এই চিল্লানোটা এখনো মানুষের মনে আছে। আমি জাস্ট একটা কথাই চিল্লাছিলাম যে আমাকে বাঁচান, আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে। এই কথাটা বলার পরে যখন আশেপাশে আমাদের বাড়িওয়ালা আসলো, আশেপাশের লোকজন আসলো, তখন হচ্ছে তারা আমাকে হসপিটালে নিয়ে যায়, এবং তাদের লোকজন আসে, ঢুকতে ঢুকতে দেখে যে রনি তার 3 জন সঙ্গীর সাথে নিয়ে দৌড়ায় পালাচ্ছে অন্যদিকে। আচ্ছা, এই ছিল এপ্রিলের 10 তারিখের আমার উপরে যে ঘটনা।
তারপরে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারপরে আমাকে সো ইমিডিয়েটলি হাসপাতালে পুলিশকে নিয়ে যাওয়া জানানো, পুলিশ আসা? হ্যাঁ, সাথে সাথে তো আমাকে তো সময় নাই, আমার তো অবস্থা খারাপ, আমাকে সাথে সাথে এলাকার মানুষ রাস্তা থেকে গাড়ি দাঁড় করে ইমিডিয়েটলি অ্যাকশনটা নিয়েছিল এলাকার মানুষ। পুলিশকে তো ফোন দিয়েছে, পুলিশের তো আস্তে আস্তে সময় লাগবে। আচ্ছা, আমাকে ইমিডিয়েটলি তারা হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়, পুলিশকে ফোন করে পুলিশের সাথে যোগাযোগ হয়। ওই দিনই পুলিশ আসে? হ্যাঁ, ওই দিনই পুলিশ আসে, ক্রাইম সিনে পুলিশ আসছে, ক্রাইম সিন তারা ইনভেস্টিগেট করছে। ক্রাইম সিন বলতে যেখানে আমাদের এই মারামারি আমাকে মারছে। ওকে, ক্রাইম সিন আসছে, ও ক্রাইম স্পটে আসছে। ক্রাইম স্পটে আসছে, আচ্ছা। সো এখানেই আসছে, পুলিশ আসছে, পুলিশের সাথে যোগাযোগ হচ্ছে যে আমরা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু হচ্ছে রোজার ঈদের আগের দিন কোনো হসপিটালে কোনো ডক্টর নেই। এসে কি প্রথমে জিডি করেছে? মামলা কি পরে হয়েছে? না, সেখানে পুলিশেরা এসে দেখেছে যে মারধর হয়েছে কিনা, তারা সত্যতা যাচাই করছে। তারপর সত্যতা যাচাই করার পরে তারা বলছে যে হ্যাঁ, আপনারা যে কোনো স্টেপ নিলে আমরা সাথে আছি। ওকে, যেহেতু এটা ওপেন কেস, যে হ্যাঁ সবার সামনে দিয়েই আমার হাজবেন্ড বের হয়েছে। আচ্ছা রয়া, আমি একটু জানতে চাই যে এটা করেছে কত তারিখে? এপ্রিলের 10 তারিখে। এপ্রিলের 10 তারিখে আপনি জিডি করেছেন 29/8/2024-এ। এটা জিডিটা করেছি মাত্র হচ্ছে পরশু দিনের। এই জিডিটা করেছি হচ্ছে সে আমাকে এখন রিসেন্টলি হুমকি দিচ্ছে, আমাকে খুন করে ফেলবে, আমার মুখে অ্যাসিড মারবে। ফাইন, আমি এপ্রিলে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আপনি পুলিশকে ডাকলেন, কোন স্টেপ নেন নাই? না, আমি তো তখন হসপিটালেই চলে গেছি। এটা পরের ঘটনা। তারপর কি হয়েছে? হসপিটালে যাওয়ার পরে পুলিশ কি করেছে? পরে আসি তো পুলিশটা এসে দেখছে যে এখানে হয়েছে, তাকে মারা হয়েছে, হাজবেন্ড ওয়াইফকে মারছে। তারা বলছে যে আপনারা যে কোনো মামলা করেন, কারণ এখানে তো একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস আমার মা বলছে। তখন তারা বললো যে আপনারা যে কেসে করবেন আমরা কেস নিব, আপনারা থানায় আসেন। তো সেই মুহূর্তে তো আসলে আমার ফ্যামিলির কাছে থানায় যাওয়ার কোনো সময় ছিল না, কারণ আমি তখন জীবন মৃত্যুর সাথে লড়তেছিলাম। আমাকে নিয়ে অনেকগুলো হসপিটালে ফেরত দিয়ে দিচ্ছে যে কোনো ডক্টর নেই। সারাটা দিন প্রায় দুপুর 1:30 থেকে রাতে 9টা পর্যন্ত আমি অ্যাম্বুলেন্সে, আমার ব্লিডিং হচ্ছে, এই অ্যাম্বুলেন্স সেখানে নিচ্ছে, এই হসপিটাল নেই, সেই হসপিটালে নিচ্ছে, কোথাও কোনো ডক্টর নেই। তো সেই রাতে 9টা বাজে যে ধানমন্ডির একটা হসপিটালে আমি একটা ডক্টর পাই, সেখানে ইমিডিয়েটলি আমাকে ঢুকানো হয়। এবং আমার অবস্থা তো গুরুতর অবস্থা ছিল, বেঁচে থাকবো কিনা এটাই আমার ফ্যামিলির কান্নাকাটি শুরু হয়ে গেছিল যে ও আজকে মারা যাবে। এনি টাইম তারা বসেছিল যে এনি টাইম আমরা জাস্ট শুনবো যে ও মরে গেছে। আপনার বেবির বয়স, সেকেন্ড বেবির বয়স কত তখন? সেকেন্ড বেবির বয়স সেদিন 6 মাস। তো 6 মাসের একটা বেবি। হ্যাঁ, তো আমার মা ওকে অনেক কষ্টে রাখছে। আমি 20 দিন হসপিটালে ছিলাম। এপ্রিলের 10 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমি হসপিটালে ছিলাম। এবং এই যে হসপিটালের সময় আমার মা ছিল, আমার বোন ছিল, এই যে আমার 2টা বাচ্চা নিয়ে হসপিটালে, আমরা কিন্তু নর্মালি হসপিটালে ডক্টর দেখাতে গেলেও বেবি সাথে নিতে চাই না, যে হসপিটালে বেবিদের জন্য ভালো না বা কিছু একটা সিকিউর না, যেরকম একটা সমস্যা। তো আমার বাচ্চা 2টা আমার সাথে হসপিটালে 20 দিন ছিল। এবং 20 দিন হসপিটাল থেকে আসার পরে আমার নিচের পায়ে দাঁড়াতেও প্রায় আমার 1 মাস সময় লাগবে। আমার এতটুকু অবস্থা খারাপ ছিল যে আমার প্রায় 1 মাসের মতো জাস্ট আমার নিচের পায়ে যে আমি একটু দাঁড়াতে পারি এই সময়টা আমার লাগছিল। এবং তারপরে হচ্ছে আমি তার নামে মামলা করি উত্তরা পশ্চিম থানাতে। এটা তো এপ্রিলের ঘটনা। জি, এপ্রিলের ঘটনা। আপনি মামলা করলেন কোন মাসে? মামলা করেছি হচ্ছে আমি মে মাসের মনে হয় 22 তারিখের দিকে মামলা করেছি। আপনার মামলা হলো, এটা মামলা? হ্যাঁ, এটা হচ্ছে মামলার কাগজ, এটা হচ্ছে মে মাসের 22 তারিখে। এটা এজাহার, রাইট? জি। জি, এখানে মামলার চার্জশিট হয়েছে কি? চার্জশিট না, চার্জশিট এখনো হয় নাই, কিন্তু মামলায় আপনি আসামির নাম দিয়েছেন হচ্ছে আপনার এক্স হাজবেন্ড রনি, ইউনুস, আলামিন এবং অজ্ঞাত একজন কর্মচারী ওনারা। মামলা হচ্ছে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2020 যৌতুকের দাবিতে মারপিট করিয়া গুরুতর জখম করত সহায়তার অপরাধ। এখানে তো সে যে আমাকে খুন করতে আসছে, সেটা আমাকে মানুষজন বলতেছে আপনাকে খুন করছে কোনো কারণ আছে, তো কারণটা কিন্তু এগুলোই। তার সাথে আমার বনিবনা হচ্ছে না, সে আমার কাছে টাকা চাচ্ছে, সব মিলিয়েই তো সে আমার কাছে হচ্ছে আমাকে খুন করার চেষ্টা করে। সেইটাই কিন্তু হচ্ছে মামলাতে লেখা হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওনাকে অ্যারেস্ট করা হলো কোন মাসে? তাকে একবারও অ্যারেস্ট করা হয়নি, তার ধারের কাছেও পুলিশ যেতে পারে নাই। আমরা শুনেছি যে উনি জেল খেটে এসেছেন এই মামলায়।
না মানে না শোনা না কথা এই বিভিন্ন জায়গায় মামলা লেখালেখি হচ্ছে ফেসবুকে যে উনি নাকি জেল না খেটে না এসেছে। না না ও তাকে এই ধরাই হয়নি একদম। তাকে ধরাই হয়নি, পুলিশ তার ধারের কাছেও যেতে পারে নাই। তার যেহেতু তার পরিচয়টা তো এখন আমি বলিনি, তার পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, কি কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা বলেন তো, পলিটিক্যাল আমরা শুনি, আমাদের একটু শুনতে হবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা হচ্ছে দক্ষিণখানের স্থানীয়। হ্যাঁ তার বাবা হচ্ছে বিএনপির নেতা, আচ্ছা বিএনপির নেতা ইসমাইল হোসেন। ওকে তার বাবাকে দক্ষিণখানে চীনে সবাই ভূমিদস্যু নামে, যে আচ্ছা। মানুষের জায়গা জমি দখল করে, মানুষের টাকা পয়সা দখল করে, টাকা পয়সা নেয়। বিএনপির যে একটা পাওয়ার, নেতা হওয়ার যে পাওয়ার, সে নাকি সভাপতি নেতা এরকম কিছু, লিস্টেড মেম্বার বিএনপির, এক কথায় সে লিস্টেড মেম্বার। এই একটা বিএনপির একটা বাবার সাপোর্ট তারা আছে। এটা আপনি মনে করছেন? এটা সত্যি কথা, আমি মনে করছি না। সত্যি বলতে সত্যি বলতে সে পাওয়ার আছে, এই পাওয়ারের কারণেই হচ্ছে সে এই নারী নির্যাতনের কেসে জামিন হয় না, যেটা সবাই জানে। এই পাওয়ার দেখিয়ে সে জামিন নিয়ে বসে আছে, তাকে এই পর্যন্ত পুলিশ কি ধরতে হয়েছে পারেনি। আমাকে একটু বলেন তো, মামলাটা করার পরে আপনি লিগ্যালি কি কি ফেস করেছেন? মামলা করার পরে তো তাকে পুলিশ বলেছে তাকে ধরবে। মামলা করার পরে হচ্ছে সে অগ্রিম জামিন নিয়ে বসে আসছে। তখন আমি বললাম যে আমার উকিল তো বলেছে যে এই কেসে জামিন হয় না। তখন পুলিশ বলছে দেখেন, সে যদি জামিন নিয়ে বসে থাকে আমাদের কিছুই করার নেই, এখানে আমাদের কোনো পাওয়ার নেই, আগে তার জামিন শেষ হবে তারপরে আমি তাকে ধরবো। অগ্রিম জামিন নিয়ে বসে আছে সে। অগ্রিম জামিনটাই তো সে নিয়েছে মন্ত্রী মিনিস্টার ধরে, তার বাবার যে নেতা, বিএনপির নেতা ধরে, এবং সে নিজে তাকে তাকে তার বাবাকে, তার ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে, একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে। তার বাবা একটা সন্ত্রাসী, সে একজন সন্ত্রাসী, যেগুলো আমি বিয়ের আগে জানতাম না। যে রনি, তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় নাকি 5 থেকে 600 মামলা আছে। কোন রনি? আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড রনি, তার নামে 5 থেকে 600 মামলা আছে, এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা। তার কাছে অস্ত্র আছে, অস্ত্র পাওয়া গেছে। 5 থেকে 600 মামলা। এগুলো যদি আসলে মানুষ চেষ্টা করে, আমার মনে হয় বের হবে। এগুলো আপনি জেনেছেন কিভাবে? এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে। কিন্তু এগুলো আপনি প্রমাণ পেয়েছেন কখনো? প্রমাণ পেয়েছি, তারা তো 100, তারা যেহেতু তার এলাকার মানুষ, তারা এর ভুক্তভোগী, ভুক্তভোগীরাই আমাকে হচ্ছে এই ইনফরমেশন গুলা দিয়েছে। আমি বলবো যে আপনি যেহেতু মিডিয়া ফেস করছেন, মানে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর বক্তব্যের প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে না। উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি। সো মানে কোনো কিছু মিথ্যা বললে আপনার জায়গাগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই জন্যই বলতে চাচ্ছি আমি। মানে আপনি এগুলো জেনেছেন, কিন্তু এগুলো অনেক বড় ধরনের অ্যাকিউজিশন, অনেক বড় ধরনের অভিযোগ। ভাই, আমার একটা কথা ছিল। জি বলেন। আপনারা তাকেও ডাকবেন ডেফিনেটলি। আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে, কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে, আমরা তো তাকে বন্ধ করতে পারবো না। আমরা বন্ধ করাটা উচিত হবে না। এখানে ধরেন আপনি প্রথম আলোতে রিপোর্ট করে আসছেন না, চ্যানেল আই আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন। এখন এটা তো একপাক্ষিক বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল আইকে বলে বা প্রথম আলোকে বলে যে আমারও তো বক্তব্য আছে, আমার বক্তব্যগুলো শোনান আপনারা, সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী, মিডিয়া পলিসি অনুযায়ী ডেফিনেটলি এটা তার বক্তব্য প্রচার করতে হবে, প্রচার করবে অবশ্যই। আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোনো কথা শোনা হয় না, বা এরকম কিছু একটা আমি শুনেছি। যার নামে বিচার আসে? যার নামে বিচার আসে বলতে যেমন এখন আমি ভিকটিম, আমি তো রনির নামে কথাগুলো বলতে আসছি। সো রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই, বা আমি যতটুকু জেনেছি। না, কিন্তু এটা আপনি তো তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেও তো তাকে আসামি পক্ষকে বক্তব্য দিতে দিবেন না আপনি কোনো? আচ্ছা, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? ধরেন আপনি একজন মানুষের নামে বলে যাচ্ছেন যে সে অপরাধ করেছে, আমরা ধরে নিলাম অপরাধ করেছেন, তারও তো বক্তব্য থাকতে পারে, সেটাকে আপনি বলতে দিবেন না? বলতে অবশ্যই দিব, বাট আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি হচ্ছে আমার নিজের প্রবলেম গুলো কথা বলার জন্য, এবং সেটার প্রেক্ষাপটে তো ওনারও বলার বক্তব্য, উনি তো দেয়ার রাইট রাখেন। সে তো অলরেডি বলে ফেলছে। এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তাকে না বিশ্বাস না, এখানে বিশ্বাসের কিছু নাই, বিশ্বাস তো জনগণের হাতে। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই। আপনাকে ধরেন আমি আরো ঘন্টাখানিক সময় দেবো, আপনি বলেন আপনার তার বিরুদ্ধে যা বলার আছে বলেন, কিন্তু এগুলো তো তারও বক্তব্য আছে, সেও তো এখানে যদি এটা কি অনলাইনে এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে না অন এয়ারে আছে? না এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা যদি আপনারা যদি তাকে আপনাদের শোতে ইনভাইট করেন, তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করব না। কেন করবেন না বলেন তো? কারণ তার কেন করব না বলতে, আমি এইরকম একটা ভিকটিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান, তার কথা জাস্টিফাই করতে চান, আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার আছে। আপনি একটা ব্যক্তির বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো
দিচ্ছেন, আমি আমরা তার বিরুদ্ধে বক্তব্য শুনবো। অভিযোগ দিচ্ছি না, আমি এটার ভিকটিম, এটা আমার ফেস সাক্ষী দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আমার ফেস ভুল না, না, সাক্ষী definitely, দিচ্ছে, ওটা বলছি না আমি। এবং সে এসে বলে যে, যেমনটা অলরেডি ফেসবুকে সে বলে ফেলছে যে আমি কি বলে তাকে পরকীয়ার জেরে তাকে মারছি, এই কথাটাই সে আবারও এসে বলবে। এবং এটাকে যদি আপনি লিগালি ভাবে অনিয়ারে প্রচার করেন, এটা আমার মনে হয় না যে এখানে আসলে তাহলে না, না, আমার কথাটা কোনো ওয়ে আছে। আপনি পৃথিবীর কোন মিডিয়াতে, এটা তো আমি না শুধু, পৃথিবীর কোন মিডিয়াতে এটা আপনাকে এটা বলবে না যে আপনি যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি বলে যান সেই ব্যক্তি বক্তব্য দিতে পারবেন। এটা পৃথিবীর কোনো সে বক্তব্য দিতে পারবে, বাট আমি যে শোতে আসছি সেই শোতেই এসে সে নিজেকে জাস্টিফাই, ঠিক আছে, সে but অন্য আমি বক্তব্যে আপনাকে বিলিভ করে আমি আপনার কাছে শোনেন, আসছি। শোনেন, আপনি যদি আরেকজনকে নিয়ে বসেন এখানে, আসলে আমি আমার রয়, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যে কথাটা বললেন এখানে, আমরা 1-2 ঘন্টা ধরে আপনার বক্তব্য নিয়েছি, এবং সেই বক্তব্যের প্রেক্ষাপটে উনি চাইলে ওনার ফেসবুক থেকে ওটা লাইভে এসে বলতে পারেন যে এই বক্তব্যগুলো উনি দিয়েছেন, এটা ভুল দিয়েছেন, সে বলার রাইট ওনার আছে, বলতে পারে, রাইট। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনার উপরে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়ের জায়গাটা থেকে আপনি মামলা করলেন। মামলা করলেন কোন মাসে গিয়ে? মে মাসে গিয়ে। আচ্ছা, ওই সময়টাতেই মামলা করার কোনো সুযোগ ছিল না যখন আপনি ভিকটিম হয়ে আছেন আপনার পরিবারের পক্ষ থেকে? আমি তখন মৃত্যুশয্যায় ছিলাম। আমার উপরে এরকম একটা আমাকে খুন করার চেষ্টা হয়েছে, এবং আমাকে আমার ফ্যামিলিকে যে পরিমাণ থ্রেট তারা দিচ্ছে যে তোদেরকেও মেরে ফেলবো, এইরকম থ্রেট নিয়ে আমার ফ্যামিলির সামনে আগানোর সাহস পাই নাই। তো এরকম একটা লোকে যদি আপনারাও সামনে এসে কথা বলেন, আসলে এখানে আমি তাহলে আর কন্টিনিউ করবো না। না, 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 এটা তো সবার রাইট আছে, তাকে তো পুলিশই অ্যারেস্ট করে। আমি তাহলে এটা নিয়ে শোনেন, আপনি বলি, আপনি আগে জিনিসটা লজিক্যালি আসেন না। লজিক্যালি ঠিক আছে, আমি যেই শোতে এসে নিজের কথাটা বলছি, সেই শোতে যদি আমার খুনি সে একটা হত্যাকারী লোক, সেই খুনি যদি আমি যেখানে বসে আছি এখানে এসে যদি সে আমার নামে কথা বলে, এই শোতে আমি আসলে কথা বলবো না। আপনি বিষয়টা আপনি যদি আমাকে প্রমিস না, আপনি যদি আমাকে বলতে পারেন যে এই শোতে সে আসবে না, তাহলে আমি আমার কথা কন্টিনিউ করব। সে কোথায় যাবে তাহলে? সে বক্তব্য দিবে না? যেখানে ইচ্ছা সেখানে যাক। যেই শোতে আমি আসছি, যেই শোতে এসে আমি আমার কষ্টের কথা বলতেছি, সেই শোতে এসে আমার হত্যাকারী, আমার খুনি কথা বলবে, এটা আসলে আমি কখনো মেনে নিতে পারবো না। আপনি তো আপনার জায়গা থেকে বলতেছেন সে আপনার হত্যাকারী। জি অবশ্যই। তার জায়গা থেকেও তো বক্তব্য থাকতে পারে। তাহলে তার জায়গা থেকে ভাই আপনি তাহলে ফেসবুকের অডিয়েন্সের মতো হয়ে গেলেন যে তার জায়গা থেকে হত্যা, সে আমাকে পরকীয়া যে ধরে মারছে, সে আমাকে মারছে, এটাই তার কথা, এবং সেটা ঠিক করছে। আমরা তারপর এটা রাইট আছে। না, 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 সে এটাই বুঝাতে চাবে যে এটা করার আমার রাইট আছে। না, 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 প্রিয়া, আমরা জাস্টিফাই করছি না। আমাদের শোতে আমরা যেটা করি, আমরা দুই পক্ষেরই বক্তব্য শুনি। এখন আপনি আপনার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়ে গেলেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে যে কেউই, যে 3 জনের কথা আপনি বলেছেন, তারাও তাদের বক্তব্য দিতে পারে। আমার বক্তব্যের প্রেক্ষাপটে আপনাকে কি প্রথম আলো বা অন্যান্য যারা নিয়ে আসছে, ওনারা কি আপনাকে কমিটমেন্ট দিয়েছে যে আপনার বক্তব্যই শুধু প্রচার করবে? কমিটমেন্ট দিয়েছে বলতে তারা তো আমাকে বলে নাই যে আমরা তার কাছেও যাব, তার কথাও শুনবো, সে যেটা বলতে যাবে তার কথা আমরা শুনবো, এরকম কোনো কথা। ধরেন ওটুকু আমরা বাদই দিয়ে দিলাম, কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায়, বা উনি যদি প্রথম আলো থেকে তার বক্তব্য দিতে চায়, বা আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি কি ওখানে থামাতে পারবেন? যদি আসে তাহলে আপনি তাকিয়ে আনেন, তাহলে এখানে আমি না, 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 আমি বলতেছি আপনি যেখানে দিয়ে আসছেন সেখানে সে যদি বক্তব্য দিতে চায়, তার বক্তব্য যদি আনতে চায়, টেলিফোনে হোক বা যে কোনো ভাবে, আপনি কি সেটা বাধা দিতে পারবেন? আমি জানি না, আমি আসলে এত কিছু ভাবি নাই। আর আমি যদি না, আপনি শেষ করেন, আমরা এটা পরে চিন্তা করব। আমরা ঠিক আছে। না, না ভাই, আমি আর আপনি খুলেন না, এটা খুলেন না, আপনি এটা শেষ করেন, নইলে ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাসায় যেতে চাই প্লিজ। আপনি শেষ করেন। আপনি পুরোপুরি সুন্দর করে বলছেন। আপনার পুরো লাস্টে কি দাঁড়ালো? মামলার পরে লাস্টে সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি। মানে আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম, সে আমাকে এইভাবে মারলো, সেও খুব নর্মালি ভাবে শেয়ার করলো। এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয়, তাহলে তো আমি বিচার পাবো না। মানুষের মানবা না মানা সেটা তো মানুষের কাজ। এটা তো তাহলে মানুষ কাজ করুক ভাই। না, 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 শুনেন, আপনি রিঅ্যাক্ট আপনি খুলেন না, আপনি রিঅ্যাক্ট করেন না। না ভাই, আমি রিয়েলি সরি। আপনি রিঅ্যাক্ট করেন না। আপনি অনেক ভালো একটা মানুষ, আমি যতটুকু জেনে আপনার কাছে আসছি, বাট আপনার এই কথাটা আমি মানতে পারছি না। আপনি খুলেন না এখনই, আপনি খুলেন না, আপনি উঠেন না, আপনি বসেন। না, না ভাই, হ্যাঁ, আমরা কন্টিনিউ করব না ভাই। বসেন। কারণ যেটা হচ্ছে যে আপনি যখন এখানে জাস্ট এখানে আমি যদি এটা আপনি যেটা বসে কথা বলেন, বসেন আরামসে বসেন, তাহলে এটা আপনার একটা সালিশ কেন্দ্র হয়ে গেছে যে আমি আপনার কাছে এসে নালিশ করলাম, সেও আপনার কাছে এসে নালিশ করবে। এখন আপনি দেখবেন, মানুষ দেখবে কি
কি করতেছে। আমি তো সেটার জন্য আসি নাই। আমি একটা ভিকটিম, আমার চেহারা ছুরি দিয়ে কাটা হয়েছে, আমি আমার অন্যায়ের কথাটা এখানে জানাতে আসছি। আমার সাথে যে অন্যায় করছে সেও যদি এখানে বসে এই কথাটা জানাতে আসে, সেই শোতে আমি বসবো না। বিচার করার কাজ কেবলমাত্র আদালতের, জি রাইট? সেখানে আমাদের কোনো ভূমিকাই নাই। আমরা বক্তব্যই তুলে ধরতে পারি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা গণমাধ্যম হিসেবে। জি, হ্যাঁ, বক্তব্য আপনি তুলে আপনি ধরতে আপনার পারেন। জায়গা আমি থেকে অবশ্যই এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে আসছি যে আমি ভিকটিম, আমার উপরে নির্যাতন হয়েছে, আমি এটা ভেবেই আপনার কাছে আসছি যে আপনি আমার বক্তব্যটা তুলে ধরবেন। আমি আপনার বক্তব্য অন্যায় অবশ্যই আমার তুলে সাথে ধরবো। হয়েছে, কিন্তু এখানে যদি আপনি অফিসিয়ালি ভাবে সে ফেসবুকে এসে লাইভে এসে যা ইচ্ছা তাই বলতে পারে, বাট আপনি যদি একটা অফিসিয়াল আপনাকে লাখ লাখ মানুষ কোটি মানুষ চিনে, আপনি যদি অফিসিয়ালি একটা হত্যাকারী